আসসালামু আলাইকুম। আই অ্যাম ডক্টর ফারজানা পারভীন নূপুর, মেন্টর ম্যাট্রিক্স পয়েন্ট। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বিগত 5 বছরের এফসিপিএসে যে কোশ্চেনগুলো এসেছে সেই সম্পর্কে। আমরা জানি যে আমাদের এফসিপিএস পরীক্ষার প্যাটার্নে বিসিপিএসে কিছু পরিবর্তন এসেছে। এখনকার যে এফসিপিএসের কোশ্চেনগুলো হয় আপনাদের এই পার্ট 1 পরীক্ষার জন্য, সেখানে দেখা যায় আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের সাথে সাথে কিছু সিঙ্গেল বেসড কোশ্চেনও আসে। আর এই ক্ষেত্রে আমাদের যারা মেডিসিনের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি তাদের জন্য অপরিহার্য হচ্ছে আমাদের এই ডেভিডসনের মেডিসিন অংশটা পুরাটা, ঠিক আছে? এই মেডিসিনের মধ্যে আমাদের যতগুলো মাদার কিছু টপিক আছে, যেমন কার্ডিওলজি, রেসপিরেটরি, এন্ডোক্রাইন, এডিশনালি গ্যাস্ট্রোএন্টারোলজি। গ্যাস্ট্রোএন্টারোলজি খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের এই মেডিসিনের এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য। এখান থেকে মানে এটার বিভিন্ন ডাইমেনশন থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। আপনারা জানেন যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতে আমরা এই জিআই সিস্টেম থেকে যারা এর আগে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনারা জানেন যে এই জিআইটি থেকে এটা আসতে পারে আমাদের ফিজিওলজি থেকে, এটার মেটাবলিজম অংশটা আমাদের বায়োকেমিস্ট্রির কিছু কোশ্চেন আসতে পারে, এটার যেটা হচ্ছে অ্যানাটমিক্যাল কোশ্চেন আসতে পারে, তার সাথে মেডিসিন রিলেটেড আমাদের এখানের হচ্ছে ম্যানেজমেন্ট, ইনভেস্টিগেশনস, ক্লিনিক্যাল ফিচার্স, সব জায়গা থেকে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি খুবই খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, মোটামুটি আপনারা যারা এর আগে একবার দুইবার পরীক্ষা দিয়েছেন খুব ভালো করেই জানেন যে এখান থেকে না হলেও আমাদের 10টা মতো কোশ্চেন আসবে, আমাদেরকে প্রতিবারই এই কোশ্চেনগুলো ফেস করতে হয়। দেখা যায় যে এই যে প্রায় 120টা পৃষ্ঠা বা মানে 100টা পৃষ্ঠা আমরা যে পড়তে যাচ্ছি সেটা ডেভিডসনের পুরাটা আমাদের আত্মস্থ করা অনেক সময় কঠিন হয়ে যায়, এবং আমরা জানি কোশ্চেনগুলো কিন্তু একেবারে লাইন বাই লাইন আসতে পারে। পুরা মানে ডেভিডসনের বিভিন্ন প্যারাগ্রাফের ভিতর থেকে আমাদের এই কোশ্চেনগুলো আসে। কিন্তু যদি বিভিন্ন বছরের কোশ্চেন স্ক্রুটিনি করে দেখা যায় স্যারদের পছন্দের টপিকগুলো সাধারণত পরিবর্তন হয় না। দেখা যায় একই টপিক থেকে কোশ্চেনের প্যাটার্নগুলো ডিফারেন্ট হচ্ছে, কিন্তু টপিক যেটা সেটা সাধারণত পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, সেই জন্য আমরা দেখতে পারি যে এই যে গ্যাস্ট্রোএন্টারোলজি সিস্টেমটা, এই সিস্টেমে কোন কোন টপিক আমাদের জন্য একদম ম্যান্ডেটরি, মাস্ট নো টপিক। আমরা আজকে আমরা পুরা গ্যাস্ট্রোএন্টারোলজিটা আপনাদেরকে পড়াবো এরকম না। আমরা কি করব, আমরা বিগত কিছু কোশ্চেনের আলোকে আপনাদেরকে কীরকম মাল্টিপল চয়েস থাকতে পারে, সেটার আনসার কীরকম হতে পারে, কীরকম এসবিএ থাকতে পারে, সেটার আনসার আমরা কিভাবে দিব, কিভাবে সেগুলো নিয়ে আমরা চিন্তা করব, এই রিলেটেড একটা ক্লাস আমরা করতে যাচ্ছি। এখানে আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আমরা জানি এফসিপিএসের কোশ্চেনগুলা পুরোপুরি ঠিক সেইভাবে কপি করে আমরা আপনাদেরকে উপস্থাপন করতে পারবো না, কিন্তু যেহেতু টপিকগুলো আমরা পারবো চিনি এবং হচ্ছে এটার কিছু স্টেমও আমরা জানি, আমরা করতে পারি কি ওই রকম ওই প্যাটার্নের কোশ্চেন আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি, তাই না? তাহলে আমাদেরকে এখন আমরা সেই হাইলাইটেড টপিকগুলো থেকে কিছু মাল্টিপল চয়েস এবং সিঙ্গেল বেসড কোশ্চেন এখন আমরা দেখব। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ইনভেস্টিগেশনস টু কনফার্ম ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, এখন আমরা জানি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক থেকে বোঝা যাচ্ছে আগে তার অ্যাকিউট এপিসোড হয়েছিল, হ্যাঁ, এখন তার রিকারেন্ট অ্যাটাক হচ্ছে। এই জন্য পেশেন্টের কি হয়েছে, ক্রনিক একটা ইনফ্ল্যামেশন চলছে প্যানক্রিয়াসের মধ্যে। অ্যাকিউট কন্ডিশনে আমাদের বডিতে যে অ্যাকিউট ফেজ
প্রোটিনগুলা অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্টগুলা যেমন করে রেইজ করে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা হয়তো সবসময় শুধু সেই মার্কারগুলো দেখে পেশেন্ট যে অ্যাকিউট কন্ডিশনে আছে না ক্রনিক কন্ডিশনে আছে এই ক্রনিকটাকে আইডেন্টিফাই করতে পারবো না। ক্রনিসিটি মানে আমরা বুঝি এটা যেহেতু দীর্ঘদিন ধরে চলছে, তার মানে এই ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন টু দ্য প্যানক্রিয়াস, ইট কজেস সাম স্ট্রাকচারাল চেঞ্জেস টু দ্য প্যানক্রিয়াস। এখন আমরা জানি প্যানক্রিয়াসে কি কি অংশ থাকে। প্যানক্রিয়াসে থাকে একটা প্যানক্রিয়াটিক যে প্যারেনকাইমা, তাই না? প্যানক্রিয়াটিক থাকবে আর তার সাথে থাকবে কিছু স্ট্রোমা। আর এই প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা স্ট্রোমা এখান থেকে এটা তো তার স্ট্রাকচার, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। আর এর ফিজিওলজিক্যাল ফাংশনগুলো কি? এর কিছু এন্ডোক্রাইন ফাংশন আছে, কিছু এক্সোক্রাইন ফাংশন আছে। সেই জন্য বিভিন্ন ধরনের ABCD বিভিন্ন টাইপের সেল আছে। আর এই যে ফাংশনগুলা যখন সে এক্সোক্রাইন ফাংশনটা এক্সার্ট করে তখন সেই জিনিসটা যাওয়ার জন্য, সেই সিক্রেশনগুলো যাওয়ার জন্য আমার কি লাগে? আমার লাগে প্যানক্রিয়াটিক ডাক্ট। হ্যাঁ, প্যানক্রিয়াটিক ডাক্ট তখন আমাদের প্রয়োজন হয়। এখন যখন ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে তখন কিন্তু তার এই স্ট্রোমাতে চেঞ্জ হবে, তার এই প্যারেনকাইমাগুলো রিডিউসড হয়ে যাবে, স্ট্রোমাটা ফাইব্রোসিস হয়ে যাবে। আর তার যে ডাক্ট, হ্যাঁ, এই ডাক্টেও ক্রনিক ইনফ্লামেশনের কারণে এখানে ফাইব্রোসিস হয়ে ন্যারো হয়ে যাবে, ইররেগুলার হয়ে যাবে। তাহলে এই ধরনের জিনিসগুলা কিন্তু হঠাৎ করে আমাদের যে প্যানক্রিয়াটিক এনজাইম সাডেন হাইরাইজ করে গেল, অ্যামাইলেজ, লাইপেজ, আমরা প্যানক্রিয়াটিক থেকে কি কি জিনিস সিক্রেট হয় আমরা তো জানি। আমরা জানি প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয় অ্যামাইলেজ, প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয় লাইপেজ, তারপর কাইমোট্রিপসিন, ট্রিপসিনোজেন। হ্যাঁ, তো সেই জিনিসগুলাকে আমি তখন দেখে বুঝতে পারবো তখন তো আসলে অলরেডি স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে, তাই না? স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গিয়েছে। তখন আমরা কিন্তু এগুলো কোনোটাই কি তার ভুল না, কিন্তু আমাকে কোনটাকে কনফার্ম করতে বলেছে? ক্রনিক প্যানক্রিয়াটাইটিসকে। এবং নট অনলি দ্যাট, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস। আমরা যখনই কোশ্চেন পড়ব খুব মনোযোগ দিয়ে আমাদেরকে কোশ্চেনটা বারবার পড়তে হবে, অ্যাটলিস্ট টুয়াইস উই উইল রিড দ্য কোশ্চেন, দেন উইল ট্রাই গো ফর আনসারিং। ওকে, কারণ কোশ্চেনের মধ্যেই বেশিরভাগ সময় আনসারগুলো লুকিয়ে থাকে। এখন এখানে বলছে আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য প্যানক্রিয়াস, সেরাম লাইপেজ, সিটি স্ক্যান অফ প্যানক্রিয়াস, ফিকাল ইলাস্টেজ, সেরাম অ্যামাইলেজ। কিন্তু যদি এটা একটা সিঙ্গেল বেসড কোশ্চেন হয় তাহলে এটার আনসার কোনটা হবে যেটা দেখে আমরা অবশ্যই কনফার্ম করতে পারবো? এখানে কিন্তু সবগুলা প্যানক্রিয়াটিক ফাংশন প্যানক্রিয়াসেরই টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফ করে দেখতে পারি, লাইপেজ করে দেখতে পারি, সিটি স্ক্যান করে দেখতে পারি, ইলাস্টেজ করে দেখতে পারি, ফিকাল ইলাস্টেজ করে, অ্যামাইলেজ করে দেখতে পারি। কিন্তু একদম স্ট্রাকচারাল যে চেঞ্জ সেটা কিন্তু সিটি স্ক্যান ছাড়া ডিফাইন করা যাবে না। ইভেন আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু আমরা প্যানক্রিয়াটিক চেঞ্জ বুঝতে পারি। হ্যাঁ, কি বলতে পারি? প্যানক্রিয়াসের মধ্যে, প্যানক্রিয়াসটা এমন কেমন স্ট্রাকচার দেখেন তো, এই যে এরকম একটা ডাক থাকে, হ্যাঁ, আর এই পাশে থাকে অ্যাসাইনি, এর ভিতরে এরকম প্রত্যেকটা ছোট ছোট এরকম করে সবগুলা ডাক্ট এগুলো আসতে থাকে, আর এটাকে বলে অ্যাসাইনি, এগুলো সেল, এরকম সেল থাকছে, ঠিক আছে? এই সেলগুলা থেকে সিক্রেশন হচ্ছে। আর ওভারঅল একটা প্যানক্রিয়াস কেমন দেখতে আমরা জানি, এরকম দেখতে, তাই না? এখানে থাকবে ডিউটেনাম, এখানে থাকবে ডিউটেনাম, ডিউটেনাম এখানে এটার সাথে থাকে। এই যে এখানে থাকে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, সেকেন্ড পার্ট অফ ডিউটেনামে এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, আর এই জায়গাটা যেটা রোটেট করে যায় এটাকে বলে ফোর্থ পার্ট। হ্যাঁ, তো এই যে সেকেন্ড পার্ট অফ ডিউটেনামে থাকে হচ্ছে মেজর যে প্যানক্রিয়াটিক ডাক্ট সেটা ওপেন করে এখান থেকে। প্যানক্রিয়াসের এটাকে বলে হেড, এটাকে বলে বডি, এটাকে বলে টেল।
তাই না? এই যে প্যানক্রিয়াটিক ডাক্ট এই ভিতর দিয়ে যায়, এটার সাথে বাইল ডাক্ট, আর একটা ডাক্ট আসে উপর থেকে, বাইল ডাক্ট। হ্যাঁ, কমন বাইল ডাক্ট আর মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এই দুটো একসাথে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম অ্যাম্পুলা অফ ভ্যাটারে ওপেন করে। অনেক সময় আমরা আল্ট্রাসোনোগ্রাম করলে এই জায়গাটাতে কোনো স্টোন দেখতে পাই। হ্যাঁ, স্টোন আল্ট্রাসোনোগ্রাফিতে ভালো বোঝা যায়, কিন্তু এখানে যেহেতু প্যানক্রিয়াস একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তাই না? রেট্রোপেরিটোনিয়াল অর্গান আল্ট্রাসোনোগ্রাফিতে সব ধরনের ফ্লুইড এবং ইকোজেনেসিটি ব্যালেন্স করে অনেক সময় এটা দেখা যায় না। হ্যাঁ, যখন এই দেখা যায় না এবং এটা ইররেগুলারিটি বোঝা যায় না, আর আমরা জানি যে এটা অনেকটা হচ্ছে যে অবজারভারের উপর ডিপেন্ড করে, সেই যে রেডিওলজিস্ট কতটা ইফিশিয়েন্টলি উনি ওই জায়গাটা দেখতে পাচ্ছেন তার উপর। একটা গল ব্লাডারের স্টোন যত সহজে আইডেন্টিফাই করা যায়, প্যানক্রিয়াসের মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের কোনো স্টোন খুব একটা সহজে ডায়াগনোসিস করা যায় না। ইভেন ওর যে ডায়ালিটেশন হয়ে যায় ক্রনিক প্যানক্রিয়াসাইটিস হলে, সেটাও কিন্তু বোঝা যায় না। তাহলে কনফার্ম করার জন্য আমাদের কোনটা লাগবে? কনফার্ম করার জন্য আমাদের লাগবে সিটি স্ক্যান। তাহলে ট্রু আনসার কোনটা হবে? সিটি স্ক্যান অফ প্যানক্রিয়াস। এখন প্যানক্রিয়াটাইটিসের সাথে রিলেটেড কিছু কন্ডিশন আমি আপনাদেরকে বলি, যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের সাথে আমাদের পড়তে হবে ম্যালঅবজর্পশন, প্যানক্রিয়াটাইটিসের সাথে আমাদের পড়তে হবে হচ্ছে প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি, এবং এই সাথে স্মল ইন্টেস্টাইন। কারণ প্যানক্রিয়াটাইটিসের সাথে কোশ্চিনের এবং এটার অপশন দিয়ে আমাদের সবসময় আসতে পারে হচ্ছে ম্যালঅবজর্পশনের ফিচার্সগুলো। হ্যাঁ, যখন আপনারা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের কী নিয়ে প্রেজেন্ট করবে? ডায়রিয়া। হ্যাঁ, ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করবে। ডায়রিয়া যখন হয় তখন কিন্তু তিনটা কারণে আমাদের ডায়রিয়া হয়। কোলোনিক কারণে হতে পারে, প্যানক্রিয়াসের কারণে হতে পারে, স্মল ইন্টেস্টাইনের কারণে হতে পারে। প্যানক্রিয়াস এবং বিলিয়ারি চ্যানেল, যেমন বাইল অ্যাসিডের কোনো সমস্যা হলে, বাইল ডাক্টের কোনো সমস্যা হলে, তাহলেও কিন্তু আমাদের ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং এই রিলেটেড এই জায়গাটুকুর মধ্যে সবাই কিন্তু একই সাথে অ্যাবডোমিনাল পেইন নিয়েও আসতে পারে। যখন কোনো কারণে স্মল গাটে মিউকোজাতে আলসারেশন পাওয়া যাবে, তখনও কিন্তু আমাদের এই অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া এগুলো থাকবে। যখন আলসারেশন পাওয়া যাবে কোনগুলাতে? আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ এগুলাতে। কিন্তু মিউকোজাল আলসার ছাড়া এরকম অ্যাবডোমিনাল পেইন এবং ডায়রিয়া নিয়ে আসবে কারা? দেখা যাচ্ছে সিলিয়াক ডিজিজ, মেনিটিয়ার্স ডিজিজ, ট্রপিক্যাল স্প্রু, এসএলই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লিমফ্যাটিক অবস্ট্রাকশন নিয়েও আসতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে লিমফ্যানজেক্টেশিয়া, আর একটা আছে আমাদের হচ্ছে লিমফোমা বা হুইপলস ডিজিজ। আর স্মল ইন্টেস্টিনে কিছু আলসার থাকতে পারে। এই কোশ্চেনগুলোও প্যানক্রিয়াটাইটিসের সাথে সাথে আমাদেরকে শিখে ফেলতে হবে। প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস শুধু শিখবো না, আমরা শিখবো হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশনস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কীভাবে আমরা ডায়াগনোসিস করি, কিভাবে আমরা এটাকে ম্যানেজ করি, এডিশনালি প্যানক্রিয়াটিক কার্সিনোমার কী কী ফিচার্স পাওয়া যায় এটাও আমাদেরকে জানতে হবে। আলসারের ক্ষেত্রে, স্মল ইন্টেস্টিনাল আলসারের ক্ষেত্রে আমরা জানি তো এখানে কি হতে পারে। এটা বিনাইন আলসার হতে পারে, ম্যালিগনেন্ট আলসার হতে পারে। বিনাইন আলসার হলে কি কি হতে পারে? একটা টাইফয়েড থেকে আলসার হতে পারে, টিউবারকুলোসিস থেকে আলসার হতে পারে, জাস্ট যে কোনো ইনিসাইড ইনডিউসড আলসার হতে পারে, তাই না? এছাড়া কোনো ইনফেক্টিভ কারণে, আদার কোনো ইনফেক্টিভ কারণে হতে পারে। আর যদি ম্যালিগনেন্ট কারণে কি হয়? লিম্ফোমাতে হতে পারে, কোনো ম্যালিগনেন্সিও হতে পারে। নেক্সট, আচ্ছা, a patient is admitted in hospital with bloody diarrhea. Then he was diagnosed as ulcerative colitis. Treatments were started after 2 days and he developed abdominal pain, distension and fever. Most informative investigation to confirm it. এখন এই পেশেন্টটার সম্পর্কে আমরা বলেছি we will read the question at least twice. ঠিক আছে, এখানে দেখেন পেশেন্টটা হসপিটালে ভর্তি হয়েছে কিন্তু ব্লাডি ডায়রিয়া নিয়ে। কি ছিল?
ব্লাডি ডায়রিয়া, সে অলরেডি ডায়াগনোসড উইথ আলসারেটিভ কোলাইটিস, অলরেডি ডায়াগনোসড উইথ আলসারেটিভ কোলাইটিস। এখন ট্রিটমেন্টটা তার শুরু হয়েছিল 2 দিন পরে, আবার তার প্রচণ্ড পেট ব্যথা, ডিস্টেনশন, ফিভার। কিভাবে আমরা তাকে কনফার্ম করব? একটা আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট এমনিতে কিন্তু আমাদের ডায়াগনোসিস করার জন্য কি করতে হবে? এই ধরনের জিনিসগুলো, আলসারেটিভ কোলাইটিস আর এরই একটা ব্রাদার হচ্ছে ক্রনস ডিজিজ। হ্যাঁ, এদেরকে ডায়াগনোসিস করার জন্য, কনফার্ম করার জন্য আমাকে কি করতে হয়? কোলোনোস্কোপি করতে হয়। কোলোনোস্কোপি করতে হয় প্লাস বায়োপসি অ্যান্ড সাথে হিস্টোপ্যাথোলজি। বায়োপসি নিয়ে বসে থাকলে হবে? সেটাকে পরীক্ষা করে দেখতে হবে না? বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। কিন্তু যেই পেশেন্টের ব্লাডি ডায়রিয়া হচ্ছে, পেটটা ফুলে গেছে, জ্বর আসছে, তাকে কি আমি এখন কোলোনোস্কোপি করতে পারবো? সেটা সম্ভব? স্টুল থেকে কি খুব বেশি কিছু ইনফরমেশন পাওয়া যাবে এখন? কারণ এটা তো ব্লাড দিয়ে ভরে আছে, তাই না? স্টুল ফর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি টক্সিন। এখন ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন যদি কোনো পেশেন্ট, আমরা জানি কখন হয়, যখন একটা পেশেন্ট হচ্ছে কোনো কারণে সিউডোমেমব্রেনাস কোলাইটিস ডেভেলপ করেছে, তাহলেও কিন্তু তার এ ধরনের ফিচার্স আসতে পারে। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি পেশেন্টের ইনফেকশন দিয়ে, টক্সিনটা দিয়েও এইরকম সেম ফিচার্স আসতে পারে। কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট দ্য কোশ্চেন উইল সে many more things. There will be history of antibiotic, there will be increasing age, কিন্তু এখানে কিন্তু দেখা যাবে যদি একটা ম্যালিগন্যান্সির পেশেন্টও এরকম ফিচার্স নিয়ে আসে, সেখানে এজ বলে দেওয়া থাকবে, এজটা একটু বেশি থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু বলে দিয়েছে আলসারেটিভ কোলাইটিস ডায়াগনোসড কেস, আলসারেটিভ কোলাইটিস ডায়াগনোসড কেস। তখন আমরা আর কোনো অ্যানাদার ডায়াগনোসিসে যাব না, এরই কমপ্লিকেশনস চিন্তা করব। এর কমপ্লিকেশনসের মধ্যে এখন আমরা কোলোনোস্কোপি করতে পারছি না, ফুটা হয়ে যাবে, পারফোরেশন হয়ে যাবে, স্টুল কালচারে ব্লাড আর ব্লাড, এখানে আমি কিছুই বুঝতে পারবো না। তার সাথে স্টুল ফর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি টক্সিন, এটা করাটা কি এখনো অথেন্টিক হবে? হবে না। তারপর আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট, টক্সিন আমার দেখার দরকার নাই। আল্ট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন, যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে কী জিনিসগুলো বেশি বুঝি, আমরা ফ্লুইড ম্যাটেরিয়ালটা ভালো বুঝতে পারি। হ্যাঁ, ইকোজেনেসিটি দেখা যায় এখানে। এখন যখন এখানে বলেছে ডিস্টেনশন, দ্যাট মিনস এখানে কি আছে? গ্যাস আছে, গ্যাস। ঠিক আছে, গ্যাস যখন থাকবে সেটা আমাদের আল্ট্রাসোনোগ্রাফির থেকে আমাদেরকে এক্সরে উইল বি মোর ইনফরমেটিভ। এখন আমরা কিন্তু জানি আলসারেটিভ কোলাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ ক্রনস ডিজিজ যদি ইমপ্রুভ না করে, হ্যাঁ, এটাকে কি কন্ডিশন বলে? এই কন্ডিশনটার একটা নাম আছে, এই কন্ডিশনটার নাম হচ্ছে ফালমিনেন্ট আলসারেটিভ কোলাইটিস। ঠিক আছে, তখন কি হবে? আমরা জানি আলসারেটিভ কোলাইটিসে কোলনটা তো অবশ্যই ইনভলভ করবে। কোলনে আলসার হয়েছে, হ্যাঁ, পেশেন্টের পেটটা ফুলে গিয়েছে, খেতে পারছে না, ব্যথা হচ্ছে, জ্বর এসে গেছে, মানে ইনফ্লামেশনটা অনেক বেড়ে গিয়েছে, পেটটা ফুলে গিয়েছে। তাহলে কোলনটা ফোলার জন্য আমাদের এরকম ডিস্টেন্ডেড হয়ে গেছে। হ্যাঁ, গাটটা, জিআইটিটা ডিস্টেন্ডেড হয়ে গেছে, ওয়ালটা ইনফ্লামড হয়ে গেছে, এটা এক্সরেতে একটা সাইনের মাধ্যমে দেখা যায়। সেই সাইনটার নাম হচ্ছে থাম প্রিন্টিং সাইন। এই সাইনটার নাম হচ্ছে থাম প্রিন্টিং সাইন। ঠিক আছে, আচ্ছা। আর তার সাথে এটা কিন্তু আরেকটা জিনিস তৈরি করে, টক্সিক মেগা কোলন। হ্যাঁ, এটার আরেকটা কাজ করে, সেটার নাম হচ্ছে টক্সিক মেগা
কোলন, এই কন্ডিশনটার নাম হচ্ছে, কোলনের এই কন্ডিশনটার নাম হচ্ছে টক্সিক মেগাকোলন। টক্সিকের কারণে এখানে কি হয়, এখানে হচ্ছে জ্বর এসে গেছে, ব্যথা হচ্ছে, ডিস্টেনশন হচ্ছে, এবং ডিস্টেনশন হচ্ছে এই মেগাকোলনের জন্য। আর এক্সরে যে ফাইন্ডিং, এক্সরে ফাইন্ডিংসটার নাম হচ্ছে, এক্সরে ফাইন্ডিংটার নাম হচ্ছে থাম্ব প্রিন্টিং সাইন। আচ্ছা, আচ্ছা নেক্সট হচ্ছে, এটা আমরা ডিসকাস করেছি। আচ্ছা, ম্যাল অ্যাবজর্পশন নিয়েও আমরা কথা বলেছি। ম্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে তখন আমি যেটা বলেছি, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, যেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের মতোই, তার সাথে এডিশনালি আমাদেরকে জানতে হবে মানে ম্যাল অ্যাবজর্পশনে আমরা কি কি ইনভেস্টিগেশনস করব। আমি বলে দিয়েছিলাম 3টা এন্টিটি, কোলোনি, প্যানক্রিয়াটিক এবং হচ্ছে স্মল ইন্টেস্টিনাল। তাহলে কোলনের জন্য আমরা কি করতে পারি, কোলোনোস্কোপি করতে পারি, স্টুল আড়ি করে ফেলতে পারি। হ্যাঁ, ওই সময় আমাদের স্টুলটা কেমন হবে, ব্লাড মিক্সড স্টুল এবং মিউকাস মিক্সড স্টুল। এবং তখন আমরা সাথে কি করব, কোলোনোস্কোপি স্টুল আড়ি করার সাথে সাথে আমরা ফিকাল ক্যালপ্রোটেক্টিনটা করব। কেন করব, কারণ এই যে ব্লাড যাচ্ছে, মিউকাস যাচ্ছে, এটা যে শুধু ম্যাল অবজর্পশনের জন্য যাচ্ছে নাকি আমাদের এই যে আলসারেটিভ কোলাইটিস এই কারণে যাচ্ছে, সেই জন্য আমরা কি করতে পারি, ফিকাল ক্যালপ্রোটেক্টিন। আলসারেটিভ গাটের ইনফ্লামেশন বোঝার জন্য আমরা কি টেস্ট করি, আমরা টেস্ট করি ফিকাল ক্যালপ্রোটেক্টিন। এটা একদম মাস্ট নো, মনে রাখতে হবে কি করি আমরা, ফিকাল ক্যালপ্রোটেক্টিন। তার সাথে ম্যাল অ্যাবজর্পশনের জন্য আমরা কি করব, প্রত্যেকটা ইলেকট্রোলাইটস আমরা টেস্ট করে করে দেখব। ঠিক আছে, প্রত্যেকটা ইলেকট্রোলাইটস আমরা দেখব যে আমাদের কমে যাচ্ছে কিনা, বেড়ে যাচ্ছে কিনা। হেমাটোলজিক্যাল টেস্টগুলো করে দেখব। আমরা এখানে সব ধরনের এনিমিয়া পাবো, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিকও যেমন পাবো, আমরা মেগালোব্লাস্টিক এনিমিয়াও পাবো। কারণ আমাদের সে খেতে পারে না, খেলেও অ্যাবজর্ব হচ্ছে না। অ্যাবজর্ব না হলে কি হবে, আমাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে। ডেফিসিয়েন্সি হলে তখন আমাদের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে, আমাদের মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে। হ্যাঁ, তার সাথে আমরা স্মল ইন্টেস্টাইন দেখব। স্মল ইন্টেস্টাইনে যে কি ঝামেলার জিনিস, সেটা হচ্ছে আপনি উপর দিয়েও দেখতে পারবেন না, আপনি নিচ দিয়েও দেখতে পারবেন না। যে এই জিনিস আমি উপর দিয়েও দেখতে পাচ্ছি না, আমি নিচ দিয়েও দেখতে পাচ্ছি না, তাহলে কি করতে হয়, তখন সেখানে আমি কি একটা এমআরআই করে ফেলতে পারি, পুরা এমআরআই করে ফেলতে পারি, সিটি কোলোনোগ্রাম করে দেখতে পারি। এখন কি করি, এখন আমরা করি ডাবল বেলুন এন্টেরোস্কোপি করি, তাই না, এন্টেরোস্কোপি করি, ভিডিও এন্টেরোস্কোপি করি, ক্যাপসুল টেস্ট করি। হ্যাঁ, এইভাবে আমরা দিয়ে পুরাটা স্মল গাট আমরা দেখতে পারি। আচ্ছা, তারপর প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের তো ফাংশন টেস্টগুলো ওগুলাই আমরা ইমেজিং করতে পারি, প্যানক্রিয়াসের বিভিন্ন সিক্রেটিক ফাংশনগুলো দেখতে পারি সিক্রেটিন টেস্টগুলো করে। হ্যাঁ, আর সাথে কি করতে পারি, প্যানক্রিয়াসের আমরা এনজাইমেটিক যে ফাংশন সেটাও আমরা দেখে পরীক্ষা করে নিতে পারি। হ্যাঁ, আচ্ছা নেক্সট হচ্ছে, আমরা বলেছিলাম যে প্যানক্রিয়াস একা কাজ করে না, প্যানক্রিয়াসের সাথে সবসময় বাইল থাকে। ঠিক আছে, বাইল ডাক্টই তো প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে একসাথে মিলে ওপেন করে, এরা হ্যান্ড টু হ্যান্ড থাকে। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই বাইল সল্ট টেস্ট করে দেখব, যেমন সিএইচ ক্যাট এবং 7 হাইড্রোক্সি কোলেস্টেটল, এই দুটা বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন, numerous lymphatic aggregates found in duodenojejunal junction, mesenteric border of the terminal ileum, distal jejunum, antimesenteric border of distal ileum এবং around appendix। দেখা যায় পুরা জিআইটিতেই আমাদের হচ্ছে লিম্ফেটিক অ্যাগ্রিগেটস থাকে। হ্যাঁ, তার মধ্যে এটার কিন্তু একটা নাম আছে, নামটা কি বলেন তো, তার নামটা হচ্ছে পিয়ার্স প্যাচেস। এর নাম কি, পিয়ার্স প্যাচেস। আর কোথায় থাকে এরকম লিম্ফয়েড অ্যাগ্রিগেটস,
মনে আছে? আর থাকে হচ্ছে টনসিলে থাকে, তাই না? এটা থাকে পিয়ার্স প্যাচেস। অ্যাপেন্ডিক্স নিজেই বলা যায় অনেকটা একটা লিম্ফেটিক অর্গানের মতো। হ্যাঁ, তাহলে এখানে এন্টিমেসেন্টারিক বর্ডারে সবচেয়ে বেশি অ্যাগ্রিগেট থাকে হচ্ছে এই এন্টিমেসেন্টারিক বর্ডার অফ দ্য ডিস্টাল আইলিয়াম। এটা অ্যাকর্ডিং টু ডেভিডসন। শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড প্রডিউসড বাই দ্য ব্যাকটেরিয়া মোস্টলি অ্যাবজর্বড ইন, হ্যাঁ, এই ফ্যাটি অ্যাসিডগুলা এগুলা দেখা যাচ্ছে সাধারণত ব্যাকটেরিয়ার থেকে ব্যাকটেরিয়ার প্রোডাকশন, হ্যাঁ, সেটা হয় কোলনে, অ্যাবজর্বডও হয় কোলনে। হুইচ আইজিএ ডেফিসিট ইন সিলিয়াক ডিজিজ। আচ্ছা, সিলিয়াক ডিজিজ আমরা জানি একটা ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য স্মল গাট। স্মল গাটে আমরা এটা কখন হয়, কারো কারো ক্ষেত্রে গ্লুটেনে হাইপার সেন্সিটিভিটি থাকে। হ্যাঁ, এক ধরনের অটোইমিউন কন্ডিশন বলা যায়, অটো ইনফ্লামেটরি কন্ডিশন। গাট তার বডিতে গ্লুটেন জাতীয় ডায়েট কন্টেন্ট করতে পারে না। এবং নট অনলি দ্যাট, কারো কারো ক্ষেত্রে এটার সাথে অ্যাসোসিয়েটেড এক গাদা ডিজিজ থাকে এবং সবগুলাই দেখা যায় কোনো না কোনো ইনফ্লামেটরি ডিসঅর্ডার। হ্যাঁ, তো এখন আমরা জেনে রাখি যে এই কোন ডিজিজটার সাথে, কোন ইমিউনোগ্লোবিলিনের সাথে সিলিয়াক ডিজিজ রিলেটেড। সিলিয়াক ডিজিজ আমরা মনে রাখবো জিআইটির সমস্যা। আর যে কোনো জিআইটি যেখানে যেখানে বর্ডার আছে, ভিতরের মিউকোসাল বর্ডার, সেখানে কোনটা থাকে? সেখানে থাকে হচ্ছে IgA। ঠিক আছে, এটা রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে পারেন, এটা বলতে পারেন জিআই ট্র্যাক্ট। ঠিক আছে, সব জায়গায় এই আইজিএ সমস্যা থাকে। আর আইজিএ একটা কমে গেলে কি হয়, একটা সিলেক্টেড বা আইসোলেটেড হাইপোগামাগ্লোবিনেমিয়া, মানে হাইপোগ্লোবিনেমিয়া, ইমিউনোগ্লোবিলিন এ আইজিএ ডেফিসিয়েন্সি, এরকম কিন্তু গামাটাও ডেফিসিয়েন্সি হতে পারে, কম্বাইন্ড হইতে পারে। শুধু বি না, এটা হচ্ছে টি সেল রিলেটেড ডেফিসিয়েন্সি হতে পারে। হ্যাঁ, সেই রকম একটা ডিসঅর্ডার হচ্ছে আইজিএ ডেফিসিয়েন্সি। এদের রিকারেন্ট ইনফেকশন হয় কারণ এদের মিউকোসাল প্রোটেকশন থাকে না। এদের শুধু জিআইটিতে থাকে তা না, বললাম রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে। ওভারঅল আমাদের যেখানে যেখানে মিউকোসা আছে সেখানে এটা আমাদেরকে ইনফেকশন করবে রিকারেন্ট। ঠিক আছে, আচ্ছা, আমাদের কোন কোন ডিজিজ এখন এখান থেকে ভ্যারিয়াস কোশ্চেন অ্যারাইজ করতে পারে। টিচাররা বিভিন্নভাবে আমাদেরকে এই সিলিয়াক ডিজিজের অ্যাসোসিয়েশন থেকে কোশ্চেন দিতে পারে। দেখা যাচ্ছে আমাদেরকে দিয়ে দিল কোন ডিজিজটা সিলিয়াক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড না। তার মধ্যে আমাদের এখান থেকে যে 4টা ডিজিজ খুব কমনলি আপনাদেরকে মনে রাখতে হবে, এখানে থাকে হচ্ছে এন্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি-সেল লিম্ফোমা, ডার্মাটাইটিস হারপেটিফর্মিস, কখনোই ভুলে যাবেন না, সিলিয়াক ডিজিজ, ডার্মাটাইটিস হারপেটিফর্মিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে স্কিনের একটা ডিজিজটা মনে রাখতে হবে। স্কিনে কি থাকবে? এখানে হচ্ছে বুলাস ডিজিজ, স্কিনে বুলাস ডিজিজ তৈরি করবে এই ডার্মাটাইটিস হারপেটিফর্মিস। celiac disease or dermatitis herpetiformis IgA deficiency, হ্যাঁ, এবং এর সাথে থাকবে বুলাস ডিজিজ। কোথায় কোথায় হবে? এক্সটেন্সর সারফেস অফ দ্য আর্মসে হবে, হ্যাঁ, এবং এক্সটেন্সর সারফেস অফ দ্য লিম্বসে হবে। এবং সেখানে কি থাকবে? আমাদের এডিশনালি গ্লুটেন ইনসেনসিটিভিটি থাকবে। গ্লুটেন জাতীয় খাবার আমরা সারা জীবনের জন্য অফ করে দিব। হ্যাঁ, মনে রাখতে হবে।
নিউরোলজিক্যাল কন্ডিশনগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আর এখানে আর কোনটা থাকবে? আর থাকবে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এন্টেরোপ্যাথি অ্যাসোসিয়েটেড টি সেল লিম্ফোমা, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, স্প্লেনিক অ্যাট্রফি, সিলিয়াকে স্প্লেনিক অ্যাট্রফি থাকে। এখানে সব কিছু নিউরোলজিক্যালও একটু অ্যাট্রফি হয়ে যায়, সেই জন্য এনকেফালোপ্যাথি, সেরেবেলার অ্যাট্রফি এগুলো পাওয়া যাবে। আচ্ছা, নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস, সাবটোটাল ভিলাস অ্যাট্রফি। সাবটোটাল ভিলাস, আমরা জানি ভিলাস আমাদের কি কাজে লাগে বলেন তো? ভিলাস লাগে আমাদের অ্যাবজর্পশনের জন্য। ভিলাসগুলো আছে না, আমরা ডিডুনাম, যে জুনামে আলাদা আলাদা করে পড়ে দেখি, যে জুনামে কেমন থাকবে, একটু বড় বড় ভিলাস থাকবে, লিফ লাইক, ফিঙ্গার লাইক। আর স্মল ইন্টেস্টাইনে কি থাকবে? স্মল ইন্টেস্টাইনটা চিকন চিকন থাকবে। হ্যাঁ, এখানে থাকবে ফিঙ্গার লাইক, ওখানে থাকবে যে জুনামে থাকবে লিফ লাইক। এখন এই ভিলাসগুলা আমাদের কিসের জন্য হেল্প করে? অ্যাবজর্পশনে হেল্প করে। যদি দেখা যায় ভিনাসগুলো অ্যাট্রফি হয়ে গেছে, তখন আমাদের কি হবে? তখনই তো হবে ম্যাল অ্যাবজর্পশন, তাই না? সবগুলো আমাদের কি হয়ে যাবে? ইন্টেস্টাইন দিয়ে বাইরে বের হয়ে যাবে, ডায়রিয়া ডায়রিয়া হয়ে হয়ে। তখন আমরা কি করব? তখন আমরা একটা স্কোরিং করে দেখব যে আমাদের ভিনাস অ্যাট্রফি হয়েছে কিনা। এটা হচ্ছে হিস্টোলজিক্যাল ইভালুয়েশন। কি করে, কি স্কোরিং করে? এটার জন্য করে মার্শ স্কোরিং করে। কি কি জিনিস দেখে এখানে? এখানে দেখে ইন্ট্রা এপিথেলিয়াল লিম্ফোসাইটস, ইন্ট্রা এপিথেলিয়াল লিম্ফোসাইটস দেখে, ঠিক আছে? তারপর দেখে ক্রিপ্ট, হাইপারপ্লেশিয়া এবং ভিলাস অ্যাট্রফি। এখন ক্রিপ্টটা কি আর ভিলাসটা কি? এই যে গাট, স্মল গাট, লুমেন, এটা একটা লুমেন। এই গাটের কয়টা লেয়ার থাকে বলেন তো? 4টা লেয়ার থাকে। মিউকোজা, সাবমিউকোজা, মাসেল লেয়ার এবং সেরোসা, তাই না? এই মিউকোজা লেয়ারে থাকে এপিথেলিয়াল লাইনিং, এরকম 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 এরকম। এখন ভিলাইগুলা এরকম হয়ে থাকে, তাই না? এই ভিলাইগুলা হচ্ছে, এটা ভিলাই, আর এই যে অংশগুলা, এই গর্তগুলাকে বলে ক্রিপ্ট। ঠিক আছে? এগুলা হচ্ছে ভিলাই, উঁচু অংশ, এগুলা হচ্ছে ক্রিপ্ট। যখন এই ভিলাসগুলা ব্লান্টিং হয়ে যাবে, মুছে যাবে, হ্যাঁ, তখন দেখতে মনে হবে চারিদিকে শুধু ক্রিপ্ট আর ক্রিপ্ট। দেখেন, এই অংশগুলো যদি মুছে ফেলি, মনে হবে শুধু ক্রিপ্ট আছে, কোনো ভিলাই নাই। তাহলে সেটাকেই বলে হচ্ছে ভিলাস অ্যাট্রফি এবং ক্রিপ্টের হাইপারপ্লেশিয়া। আর এই যে লাইনিংগুলা, এই লাইনিংগুলো তো এক ধরনের এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি হচ্ছে, তাই না? এই এপিথেলিয়াল যে সেলগুলা, কলামনার সেল, আমরা তো জানি গাটের লাইনিং কি? কলামনার সেল, সিম্পল কলামনার সেল। সেই কলামনার সেলগুলোর মধ্যে থাকবে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি? লিম্ফোসাইট একটা ক্রনিক ইনফ্লামেটরি সেল। আমরা জানি অ্যাকিউট ইনফ্লামেশনের জায়গায় কি আসে? নিউট্রোফিল। আর ক্রনিক ইনফ্লামেশনে আসে লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ। তাহলে এখানে ইনফ্লামেশনের কারণে সেখানে সেলের মধ্যে মধ্যে লিম্ফোসাইট চলে আসবে। আর সাবটোটাল মানে পুরাটা ভিলাস অ্যাট্রফি হয়নি, অল্প হয়েছে। সিলিয়াকের ক্ষেত্রে কিন্তু টোটাল অ্যাট্রফিও হয়ে যেতে পারে। এই সাবটোটাল অ্যাট্রফি আর কোথায় কোথায় পাওয়া যায়? যেখানে যেখানে স্মল কাটে অ্যাবজর্পশনের সমস্যা হয়, সেখানে সব জায়গায় আমরা এরকম সাবটোটাল অ্যাট্রফি পেতে পারি। যেমন সিলিয়াক ডিজিজে পেতে পারি, ট্রপিক্যাল স্প্রোতে পেতে পারি, জিয়ার্ডিয়াসিসে পেতে পারি, সিলিয়াকেরই ভাই হচ্ছে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, এখানে পেতে পারি, লিম্ফোমা, HIV রিলেটেড এন্টেরোপ্যাথি, হুইপলস ডিজিজ, জোলিনজারি-ইউসার সিনড্রোম। এখন মনে রাখতে হবে যে এই সাবটোটাল ভিলাস অ্যাট্রফিগুলোর মধ্যে পরীক্ষায় সবচেয়ে কমনলি আমাদের এই সিলিয়াক ডিজিজটাই
আসতে পারে। অন্য ডিজিজগুলা বাংলাদেশে খুব একটা কমন না। এই যেগুলো কমন না সেই ডিজিজগুলো পার্ট 1 পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা সেই ডিজিজগুলাই পরীক্ষার জন্য গুরুত্ব দিয়ে পড়ব যেগুলো বাংলাদেশে প্রিভ্যালেন্সটা অনেক বেশি। ওকে, আচ্ছা, স্মল বাউলের ক্রনস ডিজিজের কিছু ডিফারেন্সিয়াল এটা কিন্তু আপনাদের জানতে হবে। যেমন আলসারেটিভ কোলাইটিস আমরা পড়েছিলাম। আলসারেটিভ কোলাইটিস অবশ্যই কোন অর্গানকে ধরবে? কোলন, এটা কনফার্ম। কোলনের সাথে এটা আস্তে আস্তে উপরের দিকে অ্যাসেন্ড করে যতদূর যায়। রেকটাম আমাদেরকে স্পেয়ার করবে না, কখনোই করবে না। তাহলে সেই কিন্তু ক্রনস ডিজিজ যেটা সেটা কিন্তু ফোকাল লেশন হয়, মাল্টিপল স্যাটেলাইট লেশনস হতে পারে। সেটা আমাদের স্কিনের সারফেসেও যেমন হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওলার ক্যাভিটি থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে কোনো জায়গায় এটা হতে পারে। কিন্তু আলসারেটিভ কোলাইটিসে এরকম হবে না, কন্টিনিউয়াস একটা লেশন থাকবে। হ্যাঁ, তাহলে মনে থাকবে আমরা ক্রনস ডিজিজ হবে স্যাটেলাইট লেশন, আলসারেটিভ কোলাইটিস হবে কন্টিনিউয়াস লেশন। এখন যেহেতু ক্রনস ডিজিজ একটা স্যাটেলাইট লেশন করে, স্যাটেলাইট লেশন যারা করে তাহলে আমরা কি করতে পারি? সেই স্যাটেলাইট লেশনগুলা হচ্ছে আমরা অনেক ডিজিজের সাথে কনফিউশন অ্যারেঞ্জ করতে পারি। যখনই ক্রনসটা কি হবে, একটা আলসারের মতোই দেখা যাবে। আলসারের মতো দেখা গেলে আমাকে প্রিফার করতে হবে এটা ওয়েদার ইট ইজ বিনাইন আলসার, ওয়েদার ইট ইজ ম্যালিগনেন্ট আলসার। যদি বিনাইন আলসার হয় তাহলে এই ডিফারেন্সিয়ালগুলো কি হতে পারে? আমরা তখন কিন্তু অলরেডি একবার পড়েছিলাম যে ডিফারেন্সিয়ালসগুলোর মধ্যে টিউবারকুলার আসবে, টাইফয়েড আসবে, ঠিক আছে, HIV আসবে, আর যখন এনএসআইড আসবে, রেডিয়েশন আসবে। ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমাদের লিম্ফোমা আসবে, আমাদের যে কোনো ম্যালিগনেন্ট ক্যান্সার আসবে। হ্যাঁ, সেই জন্য আমাকে ক্রনস ডিজিজ, স্মল বাউল ক্রনস ডিজিজ এটা চিন্তা করতে হবে। তার সাথে ক্রনস ডিজিজ যদি টার্মিনাল আইলিয়ামে হয়, হ্যাঁ, তখন ওটা একটা লাম ফর্ম করে, তাই না? লাম ফর্ম করলে ওটার খুবই ইম্পর্টেন্ট কয়েকটা ডিডি, সেটার মধ্যে একটা হচ্ছে টিউবারকুলার লাম হতে পারে, সিকাল কোনো গ্রোথ হতে পারে, আর কি করতে পারে? কোনো অ্যাপেন্ডিকুলার অ্যাপসেসও এরকম লাম ফর্ম করে আসতে পারে না আমাদের কাছে। এটা তো টিচারদের একদম ফ্রিকোয়েন্ট একটা কোশ্চেন, ভাইবার কোশ্চেন, শর্ট কেসের কোশ্চেন। যদি রাইট মানে হচ্ছে আইলিয়াক ফসাতে আমরা কোনো লাম পাই, এর ডিফারেন্সিয়ালসগুলো কি হতে পারে? হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোশ্চেন, person suspected to have Zollinger-Ellison syndrome, which confirm the diagnosis. আচ্ছা, Zollinger-Ellison syndromeটা কি? এটা কিন্তু একটা নিউরো এন্ডোক্রাইন টিউমারের কারণে এই ম্যানিফেস্টেশনটা হয়। কি টিউমার বলেন তো? এটা নিউরো এন্ডোক্রাইন টিউমার। কিন্তু নিউরো এন্ডোক্রাইন টিউমার তো একটা ব্রড টার্ম, এটা হতে পারে যে কোনো জায়গায়, লাংসে হতে পারে, ব্রেস্টে হতে পারে, প্রোস্টেটে হতে পারে, জিআইটিতে হতে পারে, প্যানক্রিয়াসে হতে পারে, সব জায়গায় হতে পারে। কিন্তু এখান থেকে কখন জোলিঞ্জার-এলিসন সিনড্রোমে আমাদের কি হবে? হাইপার সিক্রেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড। তাহলে কি বাড়বে? আমাদের বাড়বে হচ্ছে জলিঞ্জার-এলিসন সিনড্রোম। এখানে বাড়বে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড। গ্যাস্ট্রিক অ্যাসিড বাড়বে কারণ এখানে ফোকাই অফ নিউরো এন্ডোক্রাইন সেলস থাকবে, যারা সিক্রেশন করবে গ্যাস্ট্রিন থেকে রিলিজ হবে, হেল্প করবে HCl, ঠিক আছে? আচ্ছা, এই ডিজিজটা যখন অনেক বেশি আপনার বডিতে অ্যাসিড প্রোডাকশন হবে, সে আপনাকে পুড়িয়ে ফেলবে, করবে আলসার, হবে পেপটিক আলসার। সেই জন্য আমরা জানি পেপটিক আলসার কিন্তু শুধু যে স্টোমাকে হয়, অ্যান্ট্রামে হয়, ডিউডেনামে হয়, নট অল লাইকলি। এটা কিন্তু যে কোনো জায়গায় এটা হতে পারে না, এটা মিটেলস ডাইভার্টিকুলামেও হতে পারে, এটা আরও অনেক জায়গায় কিন্তু আলসার করে। হ্যাঁ, তাহলে
এই যে গ্যাস্ট্রিক অ্যাসিড আমাদেরকে এত বেশি আলসার করছে, এই নিউরোএন্ডোক্রাইন টিউমারগুলো, এটা না মোস্ট কমনলি এই টিউমারটা কোথায় পাওয়া যায়? এটা প্যানক্রিয়াসের হেডে পাওয়া যেতে পারে, অথবা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামে পাওয়া যেতে পারে। কোথায় কোথায় পাওয়া যেতে পারে? প্যানক্রিয়াসের হেডে অথবা সেকেন্ড পার্ট অফ ডিউটেনাম। আচ্ছা, এই যে প্যানক্রিয়াটিক হেডে যখন এই টিউমারটা হবে, বা হচ্ছে এই নিউরোএন্ডোক্রাইন টিউমারগুলা, গ্যাস্ট্রিনোমাগুলা, এগুলা একটা সিনড্রোম দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায়। বলেন তো কোনটা? খুব বেশি আস্কড কোশ্চেন, ভেরি মাচ রেলিভেন্ট টু দিস কোশ্চেন, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা শুনেছি মেন সিনড্রোম, MEN, মেন। এটা কোনটার সাথে? মেন 1-এর সাথে। মনে রাখবেন এটা হচ্ছে মেন 1-এর সাথে রিলেটেড। মেন কয় রকম আছে? মেন 1 আছে, মেন 2 আছে, আগে মেন 3 ছিল, এখন 2টাকে 2 ভাগ করেছে, মেন 2A, মেন 2B। 2A 2Bর ক্ষেত্রে আমরা এডিশনালি কি পাবো? ফিওক্রোমোসাইটোমা পাবো। আর তার সাথে কি থাকবে? সেখানে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড পাবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে, এখানে আমরা তাহলে কি পেলাম? বেশি কনফার্ম করব কি দিয়ে? আচ্ছা আচ্ছা, কনফার্ম করার জন্য এই যে এন্ডোক্রাইন টিউমারগুলো, তার মানে বিভিন্ন ধরনের একটোপিক হরমোন সিক্রেশন হচ্ছে বেশি বেশি, যেটা যেখান থেকে আমাদের স্টোমাক থেকে সিক্রেশন হওয়ার কথা, এটা সব জায়গা থেকে সিক্রেশন হচ্ছে। এটা আমরা কিভাবে করবো? তাহলে এরকম একটা ফাংশন টেস্ট করতে হয়। ফাংশন টেস্টগুলো স্ক্যানিং করে করে বোঝা যায়। স্ক্যানিং করে নিউরোএন্ডোক্রাইন টিউমার আমরা তাহলে কিভাবে ডায়াগনোসিস করব? একটা হচ্ছে, এটার আনসার হচ্ছে, তাহলে কি আমরা কি করতে পারি? আচ্ছা, এটা হচ্ছে সেরাম ফাস্টিং গ্যাস্ট্রিন দেখতে পারি না, সেটা না। নট রিলিভড বাই থেরাপি উইথ PPI, লুমিনাল pH 2 অর লেস, এটা কি কনফার্ম করবে? কনফার্ম করবে না। কনফার্ম করার জন্য আমাকে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট করতে হবে, সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট করতে হবে। আচ্ছা, জিএলপি, হ্যাঁ, জিএলপিটা কি? জিএলপি, জিআইপি, এগুলা সব এখন খুব বেশি আস্কড একটা কোশ্চেন। আমরা জানি বিভিন্ন বিভিন্ন লুমিনাল ফ্যাক্টরস, হ্যাঁ, লুমিনাল ফ্যাক্টরস রিলিজ হয় আমাদের হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে, এবং এরা আমাদের কি কাজ করে? এরা হচ্ছে, কেউ আছে আমাদের অ্যাসিড সিক্রেশন বাড়ায়, কেউ আছে বিভিন্ন এনজাইম সিক্রেশন করে, কেউ আছে বাইকার্বনেট সিক্রেশন করে, ওয়াটার সিক্রেশন করে, তার সাথে অনেকে আছে ইনসুলিন সিক্রেশন, গ্লুকাগন সিক্রেশন, এগুলোকে এনহ্যান্স করে, কেউ স্যাটাইটি করে, কেউ অ্যাপিটাইট বাড়ায়, কেউ অ্যাবডোমিনাল ফুলনেস করে। জিএলপি একটা জিনিস যে হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড, হ্যাঁ, এরা হচ্ছে সুগারের মতো এক ধরনের পেপটাইড। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে সুগার মনে করবে তোমাকে, আমাদেরকে হচ্ছে স্যাটাইটি দেয়, আরাম দেয়। কার্বোহাইড্রেট খাইতে ভালো লাগে না? কার্বোহাইড্রেট খাইতে আমাদের খুব ভালো লাগে, সেরকম একটা ব্যাপার। তাহলে আমরা হচ্ছে জিএলপি, এখন তো খুব বেশি ডিসকাসড একটা টপিক হচ্ছে এই যে GLP-1 অ্যানালগ, তারপর GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। আমরা কি ইউজ করছি? সবাই শুকানোর জন্য ইউজ করছি হচ্ছে সিমাগ্লুটাইড, তাই না? মোটা মোটা মানুষরা, ইভেন যত ধরনের হচ্ছে মডেলস আছে, তা অ্যাক্ট্রেস আছে, অ্যাক্টর আছে, সবাই এখন কিন্তু সিমাগ্লুটাইড, সাধারণ মানুষের যে হু ক্যান মানে প্রোভাইড, যার হচ্ছে কস্ট লিমিটেশন নাই, সেই কিন্তু এই GLP-1 অ্যানালগুলা ইউজ করতে পারে। করে নিয়ে কী হচ্ছে, সে খুব র্যাপিডলি ওয়েট লস করতে পারছে। তাহলে এটার কাজ কী? কীভাবে এটা ওয়েট লস করায়? এটা ওয়েট লস করায় হচ্ছে, এরা আমাদেরকে স্যাটাইটি দেয়, হ্যাঁ, স্যাটাইটি দেয়। এরা আরও কি করে? ইনসুলিন সিক্রেশন করে, করে করে ইনসুলিন
বডিকে সব কিছু লাইসিস করে ফেলছে, হ্যাঁ, কার্বোহাইড্রেটগুলো ইউজড আপ করে ফেলছে, একটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন করে, ডায়রিয়া করে, হ্যাঁ, ডিসকমফোর্ট, সবসময় মনে হয় আমার খেতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, এই ধরনের ফাংশনগুলো করে হচ্ছে জিএলপি। তাহলে এটা কি করে? রিডিউস অ্যাসাটাইটি? নো, এটা ইনক্রিজড স্যাটাইটি। ইনহিবিট গ্লুকাগন? হ্যাঁ, গ্লুকাগন যেহেতু এটা গ্লুকাগন লাইক পেপটাইড, এ ফার্দার আর গ্লুকাগনকে সিক্রেট করতে দেয় না। রিডিউসড অ্যাসিড সিক্রেশন, ইনসুলিনোট্রপিক এবং প্রডিউস বাই দ্য এল সেল, সবগুলো ট্রু। জিআইপিও হচ্ছে আমাদের স্যাটাইটিটাকে এনহ্যান্স করবে, এরা কাছাকাছি, হ্যাঁ, কিন্তু এরা অ্যাসিড সিক্রেশনটাকে স্টিমুলেট করে না, ইনহিবিট করে, হ্যাঁ, প্রডিউসড বাই দ্য কে সেল দিয়ে। এবং থ্রু আউট দ্য গাট থেকে কি এরা রিলিজ হয়? না, থ্রু আউট দ্য গাট থেকে সোমাটোস্ট্যাটিন রিলিজ হয়, স্টিমুলেট ইনসুলিন রিলিজ, ট্রু। এই বক্সটা আমাদের জন্য মানে 100 স্টার, ঠিক আছে? এটার প্রতিটা কথা ইম্পর্টেন্ট এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই যে জুলাইয়ের পরীক্ষায় এই বক্স থেকে আপনাদের কোশ্চেন আসবেই। হ্যাঁ, বলা যায় কয়টা কোশ্চেন আসবে, একটা তো আপনি এই বক্স থেকে পাবেন। তো যেটা আমাদের কনফার্মেটরি যে আমি এই বক্স থেকে একটা কোশ্চেন পারবো, তাহলে অন্য অনেক কোশ্চেনে বেশি সময় না দিয়ে বরং আমি এই কোশ্চেনটা মুখস্থ করি, এটা বেশি মনোযোগ দিই, এটাতে আপনি কোনটা বেশি ইম্পর্টেন্ট। যেমন এই যে ঘেররিং, হ্যাঁ, ঘেররিং কিন্তু আমাদেরকে অ্যাপিটাইটটাকে স্টিমুলেট করে। ভিআইপি, হ্যাঁ, এটা হচ্ছে নার্ভ ফাইবার থ্রু আউট দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সেখান থেকে এটা সিক্রেট করছে এবং এটার কি আছে? ভ্যাজো অ্যাক্টিভ, এটা দিয়ে মনে রাখবেন এর ভ্যাজো ডায়ালেটের এক ফাংশন আছে, তার সাথে সব কিছু ডায়ালেট করে, স্মুথ মাসেলকে রিল্যাক্স করে, ওয়াটার এবং ইলেকট্রোলাইট সিক্রেশনকে স্টিমুলেট করে। নেক্সট হচ্ছে এই যে জিএলপি-1, হ্যাঁ, কোত্থেকে সিক্রেশন হয়? শুধু আইলিয়াম এবং কোলন এর এল সেল থেকে রিলিজ হয়, স্টিমুলেট করে ইনসুলিন রিলিজ, অ্যাসিড সিক্রেশনটাকে কমায়, গ্যাস্ট্রিক এমটিংটাকেও কমায়, এনহ্যান্স স্যাটাইটি। যেহেতু গ্যাস্ট্রিক এমটিংটাকে কমায় সেই জন্য পেটটা ভরা ভরা লাগতে থাকে। নেক্সট হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড, এটাও স্টিমুলেট করে ইনসুলিন রিলিজ, গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড, অ্যাসিড সিক্রেশন এরা কমাবে এবং এনহ্যান্স স্যাটাইটি। অ্যাসিড সিক্রেশন কমায়, এরা দুজনেই অ্যাসিড সিক্রেশন কমায়, হ্যাঁ। কেন কেন অ্যাসিড সিক্রেশন কমায়? কারণ অ্যাসিড দিয়ে তো খাবার ডাইজেস্ট হয়ে যায়, এ তো ডাইজেস্ট হতে দেয় না, অ্যাবডোমেন ফুল করে রেখে দেয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে মটিলিন। মটিলিন কোত্থেকে? ডিউডেনাম স্মল গাট থেকে রিলিজ হবে এবং এরা রেগুলেট করবে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি, হ্যাঁ। আচ্ছা, এবং ইনক্লুডিং হচ্ছে মোটর কমপ্লেক্স, এই যে মাইগ্রেটরি মোটর কমপ্লেক্সগুলোকে এটা এনহ্যান্স করে। সিক্রেটিন আমরা জানি ডিউটেনাম জেজুনাম থেকে রিলিজ হবে এবং প্যানক্রিয়াটিক ফ্লুইড এবং বাইকার্বনেট সিক্রেশন করবে, গ্যাস্ট্রিক এমটিংটাকে কমাবে, অ্যাসিডটাকে এটা ঠান্ডায় করবে। সিক্রেটিনের কাজ হচ্ছে অ্যাসিডে পানি ঢেলে দেওয়া, এটাই। বাইকার্ব সিক্রেশন করে, ওয়াটার সিক্রেশন করে, জাস্ট অ্যাসিডের উল্টা, গ্যাস্ট্রিনের উল্টা কাজ হচ্ছে সিক্রেটিন। কোলেসিস্টোকাইনিনের কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন করা, তার সাথে অ্যাসিড সিক্রেশন কমাবে, রিডিউস গ্যাস্ট্রিক এমটিং। কোলেসিস্টোকাইনিন প্যানক্রিয়াসের সব কিছু সিক্রেশনে হেল্প করবে এবং জাস্ট অপোজিট টু ওই যে গ্যাস্ট্রিনের মতো। সোমাটোস্ট্যাটিন, এইটা মনে রাখতে হবে যে থ্রু আউট দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এবং ডি সেল থেকে আসে। সোমাটোস্ট্যাটিন থেকে এই পর্যন্ত কত কোশ্চেন যে আসছে, সব সময় এখান থেকে একটা কোশ্চেন আসে কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখবেন। এটা ইনহিবিট করবে গ্যাস্ট্রিন এবং ইনসুলিন সিক্রেশন, এরা কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমায় অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু ইনসুলিন সিক্রেশন বাড়ায়। আর সোমাটোস্ট্যাটিন সেটাও কমায় দেবে, অ্যাসিড সিক্রেশনও কমায় দেবে, অ্যাবজর্পশনও কমায় দেবে, প্যানক্রিয়াটিক সিক্রেশনও কমায় দেবে, সব কিছু এর কমানোই হচ্ছে এর কাজ, ঠিক আছে? আর গ্যাস্ট্রিন হচ্ছে প্রোডাক্টস অফ প্রোটিন ডাইজেশন, এর স্টিমুলাস এবং স্টিমুলেট করে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, গ্রোথ অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মিউকোসা। তাহলে আমি কি বলেছি? অনেক জিনিস পড়া বাদ দিয়ে কনসেন্ট্রেট ইন দিস বক্স, ওকে?
আচ্ছা, সাবটোটাল ভিনাস অ্যাট্রফি, এটা অলরেডি উই হ্যাভ ডিসকাসড। এখানে ট্রপিক্যাল স্প্রু, সিলিয়াক ডিজিজ, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, অল থ্রি আর ট্রু। ড্রাগস কজিং অ্যাকিউট কোলনিক সিউডো অবস্ট্রাকশন, এখানে মনে রাখতে হবে এখানে ট্রু দুইটা ড্রাগ, ওপয়েডস, ফেনোথায়াজিন, বাকি সব কিছু ভুলে যান। বেশিরভাগ ড্রাগেরই কমপ্লিকেশন হিসেবে আপনি মানে আন্ডারলাইন কজ হিসেবে ওপয়েডসটা আপনাকে মাথায় রাখতে হবে। ওপয়েড ফেনোথায়াজিন, ওপয়েড ফেনোথায়াজিন দুইটাই কিন্তু আমাদেরকে একটু ব্রেনটাকে ইনহিবিট করে রাখে। হ্যাঁ, যখন সে ব্রেনকে ইনহিবিট করে মানে আমাদের একটু সেটেল ডাউন করে। যখন সেটেল ডাউন করবে তখন কিন্তু পুরো বডির অটোনমিক নার্ভাস সিস্টেমটাও কি হবে, একটু চুপচাপ হয়ে যাবে। চুপচাপ হয়ে যাওয়া মানে কি, মর্টিলিটিটা কমে যাওয়া। মর্টিলিটি যখন কমে যাবে তখন কি হবে, অবস্ট্রাকশন হবে। কিন্তু ইজ ইট ট্রু অবস্ট্রাকশন? নো, এটা কি হচ্ছে, এটা একটা সিউডো অবস্ট্রাকশন। Following investigation used in diagnosis of chronic pancreatitis, আমরা তো তখন জানি। এখানে কিন্তু কোশ্চেনটা করে আপনি দেখেন কোন কোন ইনভেস্টিগেশনস ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে আমরা করতে পারি। এখানে দেখা যাচ্ছে এখানে কোন ইনভেস্টিগেশন কনফার্ম করি এই ধরনের কোশ্চেন না, কিন্তু কোনটা আমরা করতে পারি, এখানে তো সব কিছুই আমরা করতে পারি, তাই না? আমরা ক্রনিক এক্সরে তো করতেই পারি, ফিকারিলাস টেস্ট, এমআরসিপি, আল্ট্রাসোনোগ্রাফি, প্যানক্রিয়াটাইড টেস্ট বা ফাংশন টেস্ট, এটা সবই আমরা করতে পারি না? যদি আমাকে বলে দিত যে সেই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কনফার্মেটরি টেস্ট কি, আপু ভাইয়ারা অলরেডি আমরা জেনেছি কনফার্মেটরি বললে আমরা বলবো সিটি স্ক্যান, ওকে? আর যদি বলি কি কি টেস্ট করতে পারি, অল দিস ক্যান বি ডান ইন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, বলেছিলাম যে অ্যাকিউট এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের আমাকে কজ জানতে হবে, তার সাথে কমপ্লিকেশনসগুলো জানতে হবে। কজের মধ্যে গল ব্লাডার স্টোন, এটা তো আমাদের সব সময় মনে থাকে, অ্যালকোহলিজম মনে থাকে, ইডিওপ্যাথিক মনে থাকে, ইআরসিপি মনে থাকে। ভুলে আমরা যাই যে কোন কোন ড্রাগে, হ্যাঁ, তারপরে কোন কোন কন্ডিশনে, যেমন এটা কিন্তু হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া বেড়ে যাবে। তারপর এটা যেমন আমি যদি কোনো ডায়াবেটিক্স ইউজ করি, অ্যাজাথিওপ্রিম ইউজ করি, কোনো হচ্ছে অ্যান্টিরেট্রোভাইরাল ইউজ করি, তাহলে কিন্তু আমার প্যানক্রিয়াটাইটিস হতে পারে। কক্সাকি বি ভাইরাস দিয়ে হতে পারে, মাম্পস দিয়ে হতে পারে, আমার হাইপার ক্যালসিমিয়া দিয়ে আমার প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তাহলে আমার জন্য বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় কোনটা? বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় এইগুলা, ঠিক আছে? বেশি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায় এগুলা। নেক্সট হচ্ছে প্যানক্রিয়াটাইটিস কিভাবে হয়। প্যানক্রিয়াটাইটিস হওয়ার জন্য মেইনলি আমার হওয়া লাগবে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইমটাকে অ্যাক্টিভেশন করা। প্যানক্রিয়াটাইটিসে হয় অটোডাইজেশন অফ দ্য প্যানক্রিয়াস। হাইপার স্টিমুলেশন of pancreatic enzymes, এবং এই এনজাইমসগুলো কি? প্রোটিওলাইটিক এনজাইমস। এরা যখন বাইরের প্রোটিনটাকে খেতে পারছে না, কারণ দেখা যাচ্ছে ওই যে ডাকটা অবস্ট্রাক্টেড, তখনই কি করে? ডাক্ট অবস্ট্রাকশন, তখন হচ্ছে এরা অটোডাইজেশন অফ দ্য প্যানক্রিয়াস করে। প্যানক্রিয়াসকে নিজেই খেয়ে ফেলে, নিজেই কি গলায় ফেলে,
ঠিক আছে, সেই জন্যই এটা কি কারণে আর হতে পারে, এটা কোনো কারণে দেখা যাচ্ছে বাইলটা উল্টা দিকে, প্যানক্রিয়াটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট অবস্ট্রাক্টেড হয়ে গেছে, বাইলটা উল্টা দিকে রিফ্লাক্স করতেছে, তখনও কিন্তু এরকম প্যানক্রিয়াটিক এনজাইমসগুলো স্টিমুলেটেড হবে, তখন এরা আশেপাশে সব জিনিসগুলোকে গলিয়ে ফেলবে, মাংসই তো ভিতরে সব কিছু, তাই না, সবগুলোকে গলিয়ে ফেলবে, গলিয়ে ফেললে কমপ্লিকেশনস কী হবে, গলিয়ে ফেললে হবে অ্যাবসেস, তাই না, গলিয়ে ফেললে হবে ওই জায়গায় নিক্রোসিস, তারপরে ওইটা কয়েকদিন পরে কী হবে, ওখানে একটা সিউডোসিস্ট ফর্ম করবে, ওইটাতে যখন হচ্ছে অ্যাবসেস হয়ে যাচ্ছে, সিউডোসিস্ট হয়ে যাচ্ছে, ওখানে চারপাশ খেয়ে ফেলতেছে, ডিউডেনাম আছে আমার চারপাশে, তাই না, পাশেই আছে ডিউডেনাম, গাট, স্টোমাক, কি হবে, বমির সাথে রক্ত বের হবে, ডিউডেনাল ইরোশন হবে, আমার হিমাটেমেসিস হবে, আর কি হবে, আমার বাইল ডাক্টের ওই জায়গায় ইনফ্লামেশন হয়ে অবস্ট্রাকশন হয়ে যাবে, অবস্ট্রাকশন হয়ে গেলে কি হবে, জন্ডিস, ঠিক আছে, আর এই যে ভিতরে এত ইনফ্লামেশন, এত পচে যাচ্ছে, তাহলে আমার আর কি হবে, আমার হবে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, আমার বডির সব অ্যাকিউট জিনিসগুলো বেড়ে যাবে, আমার সিআরপি লেভেল অনেক বেড়ে যাবে, আমার সুগার লেভেল কি হবে, হয় হাইপো হবে নাই হাইপার হবে, সাধারণত হাইপার হবে, সব সিক্রেশনগুলো বের হয়ে যাবে, আমার ক্যালসিয়াম লেভেলগুলো কমে যাবে, ঠিক আছে, ইউরিয়া লেভেল বেড়ে যাবে, আমার স্যাচুরেশন, যখন ইভেন পেশেন্ট শকে চলে যাবে, শকে চলে গেলে কী হবে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, স্যাচুরেশন ফল করে যাবে, জিসিএস কমে যাবে, তখন আমরা কিন্তু স্কোরিং করি, কি স্কোরিং করি, কি স্কোরিং করি আমরা করি গ্লাসগো স্কোরিং, অ্যাপাচে স্কোরিং, গ্লাসগো স্কোরিং, অ্যাপাচে স্কোরিং। আচ্ছা, ফিকাল ক্যালপ্রোটেক্টিন, ফিকাল ক্যালপ্রোটেক্টিন আমরা কেন করব, সেই যে বলেছিলাম গাটের ইনফ্লামেশন দেখার জন্য আমরা ফিকাল ক্যালপ্রোটেক্টিন করি, আর গাটের ইনফ্লামেটরি ডিসঅর্ডার কোনটা, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সেটা দুই ভাগে বিভক্ত, আলসারেটিভ কোলাইটিস, ক্রস ডিজিজ। আলসারেটিভ কোলাইটিস অবশ্যই রেকটাম ধরবে, তার সাথে অ্যাসেন্ড করবে উপরের দিকে, আর ক্রস ডিজিজ পুরা জিআই ট্র্যাক্টে, অ্যানাস টু মাউথ টু অ্যানাস, যে কোনো জায়গায় হতে পারে, স্কিপ লেশন করবে, স্যাটেলাইট লেশন করবে, ঠিক আছে, তাহলে এটা কি, এটা একটা প্রোটিন, অবশ্যই ট্রু, প্রোডিউসড বাই দ্য নিউট্রোফিল ইন দ্য জিআইটি মিউকোসা, ট্রু, প্রোডিউসেস ডিউরিং জিআইটি ইনফ্লামেশন, ট্রু, এটা স্ক্রিনিং টেস্ট ফর জিআই ম্যালিগনেন্সি, নো, ম্যালিগনেন্সি বোঝা যায় না, জাস্ট ইনফ্লামেশন বোঝা যায়, ইউজফুল ফর মনিটরিং ক্রনস ডিজিজ, ট্রু। নেক্সট আমরা আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজের একটু ডিফারেন্সটা জানব। আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজের যেটা আসল পার্থক্য, ক্রনস ডিজিজটা একেবারে ট্রান্সমুরাল হয়, ভিতরের দিকে একেবারে সেরোসা পর্যন্ত, ইভেন সেরোসা ফুটা করে কি করবে, ফিস্টুলা করবে, পারফোরেশন করবে, পুরাটা ইনফ্লামেশন করবে, পুরাটা ইনফ্লামেশন করলে কী হবে, ওই জায়গায় আবার হিল হবে, আবার খারাপ হবে, হিল হবে, খারাপ হবে, খারাপ হলে ফুটা হবে, আর হিল হয়ে গেলে ফাইব্রোসিস হবে, তাহলে স্ট্রিকচার হবে, তাহলে কোথাও মোটা, কোথাও চিকন, কোথাও মোটা, কোথাও চিকন, স্কিপ আলসার, ডিপ সিটেড আলসার, এটা পাবো আমরা কোথায়, ক্রস ডিজিজে। আলসারেটিভ কোলাইটিসে পাবো কি, পুরাটা জায়গা ধরে হবে, এবং এটা শুধু মিউকোজা, সাবমিউকোজা পর্যন্ত থাকবে, তার নিচে এটা কিন্তু নামবে না, হ্যাঁ, তাহলে এই যে এই উপরের মিউকোসা, সাবমিউকোসা যখন নষ্ট হয়ে যাবে, এটা আস্তে আস্তে থিন ওয়াল হয়ে যাবে, ডায়ালেটেড হয়ে যাবে, হ্যাঁ, হোস পাইপ বলে, বড় বড় ডায়ালেটেড হয়ে যাবে, কিছু অংশ গর্ত গর্ত হয়ে যাবে, এটাকে কি বলে, যে যেহেতু এপিথেলিয়াম নষ্ট হয়ে যাচ্ছে, ওটাকে বলে সিউডো পলিফর্মেশন, ঠিক আছে, সিউডো পলিফর্মেশন। আর হচ্ছে এমনি ইনফ্লামেটরি বাউল ডিজিজ যখন আমরা এন্ডোস্কোপ করে দেখি, তখন অথবা কোলোনোস্কোপি করে দেখি, সেই জায়গাগুলো কি হয়, ব্লিডস অন টাচ, ফ্রায়াবল, আলসারেটেড, ইরেগুলার, ভাস্কুলারিটি অনেক বেড়ে যায়, ভেসেলসের ইরেগুলার হয়ে যায়, এবং কবলস্টোন অ্যাপিয়ারেন্সের মতো থাকে আলসারগুলো। কবলস্টোন মানে কি, অনেকটা উঁচু নিচু, পাথরের মতো, কিছুটা উঁচু, আবার একটু গর্ত, আবার উঁচু গর্ত, এরকম একটা অ্যাপিয়ারেন্স হয়ে থাকে। সাধারণত মেল ফিমেল সবারই হয়, কিন্তু দেখা যাচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ক্রসটা একটু বেশি হয়, হ্যাঁ,
আরেকটা জিনিস মনে রাখতে হবে যে জেনেটিক ফ্যাক্টর HLA-DR103 এটা আলসারেটিভ কোলাইটিসের সাথে একটু রিলেটেড। আর এখানে কোনটা থাকে, নট টু ATG আর IRGM এটার সাথে রিলেটেড, নট টু ATG IRGM, এখানে HLA-DR3। ক্রনস ডিজিজ স্মোকিং করলে বাড়ে, কিন্তু স্মোকারদের আলসারেটিভ কোলাইটিস হওয়ার সম্ভাবনা কম থাকে, বরং নন স্মোকারদের আলসারেটিভ কোলাইটিস হয়। ঠিক আছে, আবার অ্যাপেন্ডিসেক্টমিও কিন্তু আলসার করলে আলসারেটিভ কোলাইটিসটাকে প্রোটেকশন করা যায়। এখানে এই হিস্টোলজিক্যাল ফাইন্ডিংসগুলো একটু মনে রাখতে হবে যে এখানে ক্রিপ ডিস্টরশন, ক্রিপ্টাইটিস, অ্যাবসেস, লস অফ গবলেট সেল, সেই একই জিনিস এখানেও পাবো, কিন্তু এখানে যে ট্রান্সমুরাল ইনফ্লামেশন, আলসার, ফিস্টুলা, প্যাচিচেস, গ্র্যানুলোমা এগুলো পাবো। আলসারেটিভ কোলাইটিস থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা কোলনকে ধরবে, এটাতে খুব একটা ক্যান্সার হয় না, হতে পারে। এটার সাথে ইনফ্লামেটরি বাউল ডিজিজের রিলেশন থাকে। হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা আলসারেটিভ কোলাইটিসে আমরা প্রয়োজনে কোলেক্টমি করা লাগে, কিন্তু ক্রনস ডিজিজে খুব একটা কোলেক্টমি করে লাভ হয় না, কারণ এর বিভিন্ন জায়গায় আলসার থাকে, তো কতটুকু আপনি কাটবেন। আচ্ছা, হরমোন রিলিজ ফ্রম দ্য স্টোমাক, সোমাটোস্ট্যাটিন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন কি না, সিক্রেটিন তো আমাদের ডিউটেনাম থেকে রিলিজ হবে, তাই না? কোলেসিস্টোকাইনিন, অ্যাসিটাইলকোলিন, বাকি তিনটায় আমাদের ফলস। ওই বক্স, ঠিক আছে, 100 স্টারের বক্স, ওইটা। নেক্সট এ পেশেন্ট কেম টু ইউ উইথ দ্য হিস্ট্রি অফ রিগার্জিটেশন অ্যান্ড heartburn for a long time, which may be the following conditions. এখন কি হতে পারে, ইসোফেজাইটিস, ডিসপেপসিয়া, ডিসফেজিয়া উইথ আননোন কজ, রিফ্লাক্স ইসোফেজাইটিস, ব্যারেট ইসোফেগাস। রিগার্জিটেশন, হার্টবার্ন অনেক দিন ধরে হচ্ছে, এটা সাধারণত হার্টবার্ন মিমিক করে একটা ডিফারেন্সিয়াস জার্ড, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এইটা যখন কারো দীর্ঘদিন ধরে থাকে তার কি হয়, তার হয় ব্যারেট ইসোফেগাস। ঠিক আছে, তাহলে এই দুইটা কন্ডিশন তাহলে কি নিয়ে আসতে পারে, রিফ্লাক্স ইসোফেজাইটিস, ব্যারেট ইসোফেগাস। আমাদের নেক্সট কোশ্চেন, এ 56-year-old man came to you with history of dyspepsia when you suspect it as an alarming features. আমরা জানি ডিসপেপসিয়া কি। হ্যাঁ, ডিসপেপসিয়া একটা ডিসকমফোর্ট এবং সবসময় একটা এই যে এরকম হার্টবার্ন, অ্যাবডোমিনাল ফুলনেস, ব্লটিং, এই ধরনের একটা ডিসকমফোর্ট পেশেন্ট ফিল করে। সেটার জন্য যেটা আমাদের দেশে এত কমন যে দেখা যাচ্ছে 5 to 10% পিপল এটা নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে। কিন্তু কখন এটা অ্যালার্ম ফিচার্স, যখন এটার সাথে ওয়েট মোর দ্যান 55 ইয়ার্স হবে, তার সাথে পেশেন্টের ওয়েট লস থাকবে, পুরা জিআইটিতে সমস্যা হবে, আর তার ওয়েট লস হবে না, এটাতে কোনো অ্যালার্মের কিছু নাই। কারণ সে যদি খেতে না পারে, তার যদি অ্যাবজর্ব না হয়, অবশ্যই তার কি হবে, ওয়েটটা লস করে যাবে। ওয়েট লস হবে, অ্যাবজর্ব না করলে তার কি হবে, তার এনিমিয়া পাওয়া যাবে, তার অল সাইন সিমটম অফ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আমরা পাবো। তাহলে এখানে আমাদের এই জিনিসটার সাথে সাথে আর ডিসপেপসিয়া তো একটা আপার জিআইয়ের কজ, তাই না? আমরা দেখতে হবে এখানে কোনো লাম্প আছে কিনা, অ্যাবডোমিনাল লাম্প আছে কিনা, আমার কোনো ব্লিডিং হচ্ছে কিনা, হেমাটেমেসিস হচ্ছে কিনা, ম্যালেনা হচ্ছে কিনা। তাহলে এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা অ্যালার্ম ফিচার্স। তাহলে আমার কোনটা দেখতে হবে, এজ, ওয়েট লস, এনিমিয়া, ব্লিডিং, ভমিটিং, অল ক্যান বি ট্রু। এখানে এজটাকে ফলস দিয়েছে, কিন্তু এটাও কিন্তু ট্রু হবে। হ্যাঁ, এটাও আপনারা মনে রাখবেন, এটাও ট্রু হবে, কারণ মোর দ্যান 55 ইয়ার্স আমাকে এন্ডোস্কোপি করতে হবে। আচ্ছা, কজেস অফ প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি এগুলো ডিসকাস করা হয়েছে। দ্য সাইন্স হোয়ার প্রোটিন ডাইজেশন ডাজ নট অকার, কোথায় কোথায় আমাদের প্রোটিন ডাইজেশন হয় না, সেটার মধ্যে মাউথে হয় না, কোলনে হয় না, ইসোফেগাসে হয় না, স্টোমাকে হবে, ইন্টেস্টাইনে হবে, স্মল গাট এবং স্টোমাক, এই দুই জায়গায় তো আসলে প্রোটিন ডাইজেশন হয়, বাকি জায়গাগুলোতে হয় না।
নেক্সট কোশ্চেন, ইফ ইউ সাসপেক্ট এ পেশেন্ট উইথ কার্সিনোমা স্টোমা, ফলোইং ক্লিনিক্যাল ফিচার্স আমাদেরকে দেখতে হবে: ওয়েট লস, এপিগ্যাস্ট্রিক মাস, এনিমিয়া, অ্যানোরেক্সিয়া, জন্ডিস। এখানে কি, এখানে বলেন, এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি অলরেডি বলেছি। জন্ডিসটা কেন বলেছে? কারণ পেশেন্টের মেটাস্টেসিস হতে পারে, তাই না? আর একটা কী কারণে হতে পারে? এখানে কোনো কারণে যদি বেশি বড় হচ্ছে লাম্প হয়, তাহলে এটা আমাদের আন্ডারলাইন স্ট্রাকচারকে কম্প্রেস করতে পারে। সেই সাথে তখন কি হতে পারে? অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার্সও আসতে পারে। নেক্সট হচ্ছে ড্রাগস রেসপন্সিবল ফর ক্রনিক ইন্টেস্টিনাল সিউডো অবস্ট্রাকশন। আমরা কিন্তু অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের, সিউডো অবস্ট্রাকশনের ড্রাগ মনে আছে কী কী ছিল? ওপয়েডস, ফেনোথায়াজিন, ওপয়েডস, ফেনোথায়াজিন। ক্রনিক অবস্থায় আমরা এই ওপয়েডস এবং ফেনোথায়াজিন এই দুইটা কিন্তু আমরা অ্যাকিউটলি খাই, তাই না? ক্রনিক্যালি কোন ওষুধটা খাই? ক্রনিক্যালি ওষুধ খাই আমরা কিন্তু টিসিএ, অ্যান্টি ডিপ্রেশনের জন্য খাই। তখন তাদের ক্ষেত্রেও এই ক্রনিক সিউডো অবস্ট্রাকশন পাওয়া যেতে পারে। তাহলে এখানে ট্রু আনসারের মধ্যে ওই দুইটা তো থাকবেই, সাথে টিসিএ হবে ট্রু। নেক্সট হচ্ছে পেশেন্ট সাফারিং ফ্রম 6 months ক্রনিক ডায়রিয়া, হাউ ডু ইউ কনসিডার দ্য ডায়রিয়া ডিউ টু ম্যালঅ্যাবজর্পশন? ওই যে 6 মাস ধরে ডায়রিয়া হচ্ছে, ম্যালঅ্যাবজর্পশন কি না আমাদের দেখতে হবে। কন্টেন্টটা কি? ব্লাড, মিউকাস, ফ্যাট, আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল, ওয়াটারি ডায়রিয়া, এই সব জিনিস আমাকে আগে দেখতে হবে, স্টুলারি করে দেখতে হবে। যদি আনডাইজেস্টেড ফুড পার্টিকেল যায়, তার সাথে যদি ফ্যাট যায় এবং ফ্লোটস অন ওয়াটার হয়, স্টুলটা লার্জ ভলুমিনাস হয়, তাহলে সেটা ফিচার্স অফ ম্যালঅ্যাবজর্পশন। এখানে কোনটা কোনটা বলতে হবে ট্রু? এখানে কোনটা কনসিডার করতে হবে যে অবশ্যই ম্যালঅ্যাবজর্পশন? সেটা হচ্ছে স্টিয়াটোরিয়া। হুইচ ইজ দ্য কি স্টিমুলেটর অফ অ্যাসিড সিক্রেশন? আমরা জানি স্টিমুলেটর কোনটা এখানে? গ্যাস্ট্রিন। ব্লিডিং ইন ডিউডেনাল আলসার, হুইচ আর্টেরিয়াল ইরোশন? ডিউডেনামে কোন সাপ্লাইটা দেয়? হ্যাঁ, ডিউডেনামে আমাদেরকে সাপ্লাই দেয় হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এইখানে ইরোশন হলে আমাদের ডিউডেনাল আলসার পাবো। গ্যাস্ট্রিন কিভাবে ফাংশন করছে? গ্যাস্ট্রিন আমাদের কি সিক্রেট করতে হেল্প করে? HCl, তাই না? তাহলে গ্যাস্ট্রিন আমাদের ফাংশনগুলো কি? স্টিমুলেট পেপসিন সিক্রেশন, ফলস। ডিক্রিজড অ্যাসিড সিক্রেশন, ফলস, কারণ এটা ইনক্রিজ করে। স্টিমুলেট গ্রোথ অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসা, ট্রু। কন্ট্রাকশন অফ দ্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার, ট্রু। ইনহিবিট প্যানক্রিয়াটিক ফাংশন, ফলস, বরং প্যানক্রিয়াটিক ফাংশনগুলোকে বাড়িয়ে দেয়। এখন সমস্যা হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো আপনাকে এতভাবে পরীক্ষায় আসবে যে ইট উইল মেক ইউ কনফিউজড ইফ ইউ হ্যাড নো গ্রিপ অন দ্যাট বক্স, যেটা 100 স্টার বক্স। সব কোশ্চেন ওখান থেকে কোশ্চেন আসবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই পরীক্ষাতেই। হ্যাঁ, কন্ট্রাইন্ডিকেশনস অফ আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এন্ডোস্কোপি কখন আমরা করব না? হ্যাঁ, এটাতে হচ্ছে ডিসপেপসিয়া, known or suspected small bowel stricture, acute severe ulcerative colitis, possible visceral perforation, severe shock। সব ধরনের স্কোপগুলোতে পেশেন্টের যদি কোনো সিভিয়ার কার্ডিও রেসপিরেটরি ডিস্টারবেন্স থাকে, শকে থাকে, পারফোরেশন থাকে, অ্যাক্টিভ ব্লিডিং থাকে, আমরা পেশেন্টকে কোনোভাবে ইনভেসিভ কোনো প্রসিডিউরে যাব না। সেটা ব্রঙ্কোস্কোপ হোক, এন্ডোস্কোপ হোক, কোলোনোস্কোপ হোক, মনে রাখতে হবে। এবং এগুলোর সাথে এগুলোর কমপ্লিকেশানসগুলোও কিন্তু মোটামুটি একই রকম। যে কোনো ইনভেসিভ প্রসিডিউরে পেশেন্টের কমপ্লিকেশানে শকে যেতে পারে, সিভিয়ার পেইন হতে পারে, পারফোরেশন হতে পারে, ব্লিডিং হতে পারে। হ্যাঁ, following statements are true in case of ERCP. ERCPর জন্য কোনটা কোনটা ট্রু? ইন্ডিকেটেড ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, contraindicated in severe jaundice, removal of pancreatic calculi, contraindicated in coagulopathy, claustrophobia is a contraindication. Claustrophobia কখন contraindication হয়? যখন আমরা যেটা আটকা ঘরের মধ্যে করতে হয়, তাই না? আচ্ছা, এখানে কি সে ধরনের কোনো ব্যাপার? এটা কি এমআরসিপি? নো, এটা ইআরসিপি। ইআরসিপি করে এন্ডোস্কোপিক একেবারে আমরা
এন্ডোস্কোপি করে করছি, তাহলে এখানে যদি স্টোন থাকে আমরা কিন্তু ইজিলি সেটা রিমুভ করতে পারবো। সিভিয়ার হচ্ছে জন্ডিস, তার মানে অবস্ট্রাকশন আছে, আমরা তো সেটা দেখার জন্যই করব, সেটা রিলিফ করার জন্যই করব, স্টোনটাকে রিমুভ করব, স্ট্রিকচারটাকে ডাইরেক্ট করে দিব, তো এটা তো কন্ট্রাইন্ডিকেশন হতে পারে না। অ্যাকিউট অবস্থায় করা যাবে না। অ্যাকিউট অবস্থায় কেন করব না বলেন তো? তাহলে আমাদের প্যানক্রিয়াটাইটিস থেকে পেইটোনাইটিস হয়ে যেতে পারে, এবং ওখানে বিলিয়ারি পেইটোনাইটিস হতে পারে, রাপচার হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা, প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশন টেস্ট ইনক্লুড, এখানে হচ্ছে এক্সোক্রাইন ফাংশন বলেছে, প্যানক্রিয়াটিকের আরেকটা কি ফাংশন আছে? এন্ডোক্রাইন ফাংশন। এক্সোক্রাইন ফাংশনের জন্য আমরা কোনটা করব? এক্সোক্রাইন ফাংশনের জন্য আমরা করে দেখব হচ্ছে প্যানক্রিয়াটিকো লরাইল টেস্ট, ঠিক আছে? প্যানক্রিয়াটিকো লরাইল টেস্ট করব এবং ফিকাল ইলাস্টেস, মানে এই দুইটা হচ্ছে এনজাইমেটিক টেস্টগুলো আমরা করে দেখব। এখানে কি ল্যাকটোজ ব্রেড টেস্ট করব? এটা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাদের জন্য। ইউরিয়া ব্রেড টেস্ট কেন করি? আমরা এইচ পাইলোরির জন্য করি। ক্যালপ্রোটেকটিন কেন করি? ইনফ্লামেটরি বাউল ডিজিজের জন্য করি। ভিটামিন বি12 ম্যালঅ্যাবসর্পশন অকার কোথায় কোথায়? ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ম্যালঅ্যাবসর্পশন বলে দিয়েছি। ম্যালঅ্যাবসর্পশন তাহলে কাদের কাদের ক্ষেত্রে হয়? ম্যালঅ্যাবসর্পশন হয় যদি হচ্ছে সিবো হয়, স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, সিবো, SIBO, সিবো, হ্যাঁ, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। তখন কখন কখন হতে পারে? এটা কোনো কারণে এটা হচ্ছে হাইপোক্লোরহাইড্রিয়ার কারণে হতে পারে, অথবা কোনো কারণে অবস্ট্রাকশন হতে পারে, স্ট্রিকচার কোনো গ্রোথের কারণে যদি ইন্টেস্টাইনটা আটকা হয়ে যায় তাহলে সেখানে ম্যালফাংশনিং হয়ে যাবে, এবং সেই জায়গায় কি হবে? স্টুল তো পাস করছে না, ওখানে আটকা থাকছে, ওখানে ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হবে। ওভারগ্রোথ হলে আমাদের ভিটামিন বি12 ম্যালঅ্যাবসর্পশন হবে। তার সাথে কখন হতে পারে? ক্রনস ডিজিজেও হতে পারে, হ্যাঁ, বাকিগুলা আমাদের ফলস হবে। Patient with constipation comes to emergency department with initial visit include, কনস্টিপেশনের পেশেন্টদেরকে আমরা কি কি করব? ডিআরই, প্রোক্টোস্কোপি, কোলোনোস্কোপি, থাইরয়েড ফাংশন টেস্ট, সেরাম ক্যালসিয়াম। এখানে দেখা যাচ্ছে প্রথমেই ফার্স্ট ভিজিটে একটা পেশেন্টের কি ইনভেসিভ কিছু করা যায়? আমরা শুরু করব কি তার ডিআরই করে, আর কি করতে দিব? ক্যালসিয়াম লেভেল, থাইরয়েড ফাংশন টেস্ট। আর আমরা যদি সময় থাকে, পসিবিলিটি থাকে, তাহলে তাকে প্রোক্টোস্কোপি করব, কিন্তু কখনোই কোলোনোস্কোপি আমরা তাদের জন্য ফার্স্ট সেটিংয়ে করব না। নেক্সট হচ্ছে ফলোইং আর ট্রু ইন কেস অফ এইচ পাইলোরি ইনফেকশন। এইচ পাইলোরি ইনফেকশন থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ। এইচ পাইলোরি দিয়ে কি কি কমপ্লিকেশন হয়, কি কি টক্সিন রিলিজ হয়, এটা দেখতে কেমন, এর কয়টা ফ্লাজেলা থাকে, এটা কোথায় হচ্ছে রিসাইড করে, কিভাবে এটা মিউকোসাল আলসারেশন করে, কোন কোন আলসার করে, কোন কোন ম্যালিগনেন্সি এটার সাথে রিলেটেড, আমরা কিভাবে এটা ডায়াগনোসিস করব, এটা কি ইনভেসিভ কোনটা, কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড, এবং এটার ম্যানেজমেন্টের জন্য আমরা কি করতে পারি, এবং ম্যানেজমেন্টের যে ওষুধ দিব সেটার কমপ্লিকেশনস কি হয়। এই প্রতিটা এইচ পাইলোরি ওই যে 100 স্টার মনে রাখতে হবে, এইচ পাইলোরি 100 স্টার, এটা থেকে কোশ্চেন আসতে পারে। এখন হচ্ছে ফিকাল অ্যান্টিজেন টেস্ট ইনভেসিভ, র্যাপিড ইউরেস টেস্ট ইজ নন ইনভেসিভ, ইউরিয়া ব্লাড টেস্ট। এখানে বলছে ট্রু কোনটা, ট্রুটা বলছে, ট্রুটা আমাদের কোনটা? এখানে হচ্ছে ফিকাল অ্যান্টিজেন টেস্ট হচ্ছে ইনভেসিভ, এখানে তো ফিকাস থেকে টেস্ট করব, তাহলে এটা নন ইনভেসিভ। র্যাপিড ইউরেস টেস্ট ইজ নন ইনভেসিভ, কিন্তু এটা হচ্ছে ইনভেসিভ টেস্ট। আর একটা হচ্ছে ইউরিয়া ব্রেড টেস্ট কনফার্মেটরি, এটা কিন্তু ট্রু। মাইক্রোবায়োলজিক্যাল কালচার গোল্ড স্ট্যান্ডার্ড, এটাও ট্রু। সেরোলজি ক্যান নট ডিফারেন্সিয়েট কারেন্ট ইনফেকশন ফ্রম দ্য পাস্ট ইনফেকশন, এটা ট্রু। কারণ আমাদের মতো দেশে সবারই আইজিজি পজিটিভ থাকে। Which complication occurs in both acute and chronic pancreatitis? Acute pancreatitis, chronic pancreatitis এর দুইটাই কোনটা হচ্ছে আমাদের
কমন থাকে। দেখা যাচ্ছে সিউডোসিস্ট মাত্র একবার অ্যাটাকে কয়েকদিন পরেই হয়ে যেতে পারে। হ্যাঁ, তার সাথে আর এই যে পোর্টাল ভেন থ্রম্বোসিস, ডিউডেনাল স্টেনোসিস, পেপটিক আলসার, নেক্রোসিস, এগুলা দেখা যায় সাধারণত হয় অ্যাকিউটে থাকে কোনোটা, আর না হলে শুধু ক্রনিকে থাকে, দুইটাই একই সাথে থাকে না। কারণ পোর্টাল ভেন থ্রম্বোসিস অ্যাকিউটে হতে পারে, হ্যাঁ, নেক্রোসিস অ্যাকিউটে হতে পারে, স্টেনোসিস আলসার করার জন্য আমাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস লাগবে। এই যে সিউডো অবস্ট্রাকশনের আগের কোশ্চেনই। নেক্সট হচ্ছে 60-year-old patient came to you with abdominal bloating, dyspepsia, weight loss for 3 months. She is apparently pale. Which most appropriate test you do next? এখন হচ্ছে 60 ইয়ার্সের পেশেন্ট যার হচ্ছে ব্লটিং ডিসপেপসিয়ার সাথে ওয়েট লস হচ্ছে, এটা উপরের আপার জিআইয়ের সমস্যা, তাকে আমরা এন্ডোস্কোপি করব। গোল্ড স্ট্যান্ডার্ড এইচ পাইলোরি আগে বলেছি, এটা আমাকে কালচার করতে হবে। নেক্সট হচ্ছে কনফার্মেটরি টেস্ট ফর জার্ড। জার্ড মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স। রিফ্লাক্স হচ্ছে স্টোমাকে অ্যাসিডিক কন্টেন্ট উপরে চলে আসছে। তাহলে এটা আমরা কী কী স্টোমাকে যদি শুধু এন্ডোস্কোপি করি বুঝতে পারবো? এখানে আমার পিএইচ মনিটরিং করতে হবে, যেটা নিচ থেকে আসছে কিনা। কারণ শুধু যদি এন্ডোস্কোপি করি ওখানে হয়তো আমি আলসার দেখতে পারবো, কিন্তু কেন হচ্ছে সেটা তো বুঝতে পারবো না। আচ্ছা, নেক্সট হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন থেকে আমাদের কোনটা কোনটা ট্রু? দেখা যাচ্ছে এটা একটা ইনহিবিটরি হরমোন টু গ্রোথ হরমোন, হচ্ছে গ্রোথ ফর মেল। সোমাটোস্ট্যাটিনের কথা বলেছিলেন সব কিছু কমায় দিবে, এর সবার কাজ কমায় দিবে, অ্যাসিড সিক্রেশন কমায় দিবে, সবার ফাংশন কমায় দিবে, মর্টিলিটি কমায় দিবে, এভরিথিং। আচ্ছা, রিগার্ডিং এইচ পাইলোরি, এইচ পাইলোরি থেকে কোনটা কোনটা ট্রু? এটার মধ্যে স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ পেপটিক আলসার। এর কিন্তু এই যে সিঙ্গেল ফ্লাজেলা থাকে, এটা মর্টাইল ফ্লাজেলেটেড। সিঙ্গেল ফ্লাজেলা নো, এটা হচ্ছে মাল্টিপল ফ্লাজেলা। অঙ্কোজেনি মানে বাকি সবগুলোই ফলস। মোস্ট কমন রেসপিরেটরি সিমটম অফ অ্যাকালেশিয়া কার্ডিয়া। অ্যাকালেশিয়া কার্ডিয়াতে কি হয় যে লোয়ার গ্যাস্ট্রোএসোফেজিয়াল স্ফিংটারে এই টোনটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, উপরের দিকে খাবার জমা হতে থাকে ইসোফেগাসে। তাহলে ইসোফেগাসে জমা হলে কি হবে? এটা উপরে আমার অ্যাসপিরেশন হয়ে যাবে, তাই না? অ্যাসপিরেশন হলে অ্যাসপিরেশন নিউমোনিয়ার ফিচার্স পাওয়া যাবে। তাহলে আমার পেশেন্ট কী নিয়ে আসবে? পেশেন্ট নিয়ে আসবে হচ্ছে কাফ এবং অ্যাসপিরেশন। নেক্সট হচ্ছে এখানে কিছু ইম্পর্টেন্ট টপিক আপনাদেরকে বলে দিয়েছি, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই জরুরি। আমরা পরীক্ষার জন্য অবশ্যই কোনটা পড়বো? আমরা পরীক্ষার জন্য যতগুলো গাট হরমোন আছে 100% ইম্পর্টেন্স দিয়ে আমরা গাট হরমোন পড়বো। যতটুকু আমার ফিজিওলজি আছে, অ্যানাটমি আছে, ইন্ডিকেশনস অফ এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি আছে, এটুকু আমরা জানবো। তার সাথে আমরা পড়বো কি? আমরা ডিসপেপসিয়া খুব ভালো করে পড়বো, পেপটিক আলসার ভালো করে পড়বো, এইচ পাইলোরি পড়বো, রিফ্লাক্স গ্যাস্ট্রোইসোফেজাইটিস এটা আমাদেরকে ভালো করে জানতে হবে, হায়াটাস হার্নিয়া আমাদেরকে জানতে হবে। প্যানক্রিয়াটাইটিসের অ্যাকিউট ক্রনিক দুইটারই কমপ্লিকেশনস, ইনভেস্টিগেশনস, এই দুইটা আমাদের ভালো করে জানতে হবে। ডিসপেপসিয়ার অ্যালার্ম ফিচার্সগুলো পড়বো, আর ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজ দুইটার পার্থক্য, এটার ইনভেস্টিগেশনস, এটার ম্যানেজমেন্ট একটু করে জানবো, এটার কমপ্লিকেশনসগুলো আমরা জানবো, এগুলাই। আর এছাড়া আর খুব বেশি জিনিস আমাদের দরকার নাই। যেমন সেকেন্ড ইম্পর্টেন্সে আমরা কোনটা পড়তে পারি? ইরিটেবল বাউল সিনড্রোমটা একটু দেখতে পারি, সিলিয়াক ডিজিজটা একটু আসতে পারে, তারপর হচ্ছে বাকি যে ভমিটিংয়ের কজ, ম্যাল অ্যাবজর্পশন। ম্যাল অ্যাবজর্পশন 100 স্টার, ম্যাল অ্যাবজর্পশন থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইচ পাইলোরি, পেপটিক আলসার, ম্যাল অ্যাবজর্পশন এবং গাট হরমোন। ঠিক আছে, তাহলে সবাইকে বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।